মা, আমি কিছু করিনি, বিশ্বাস করো। আমাকে ওরা ফাঁসিয়ে দিয়েছে, আমি কিছু করিনি। তোমার পায়ে ধরে বলছি মা, আমাকে বিশ্বাস করো একটু। তোকে কি বিশ্বাস করব? আমরা চোখের সামনেই দেখতে পাচ্ছি মেয়েটা কতটা কষ্ট করতেছে, আর তুই ওর সাথে এমনটা করতে পারলি? মা বিশ্বাস করো, ভাইয়া তুমি বিশ্বাস করো, আমি ভাবির সাথে কিছুই করিনি। আমাকে মিথ্যে ফাঁসি দেওয়া হয়েছে। তোর ভাবির সাথে তোর কিসের শত্রুতা? তোর সাহস কি করে হলো আমার বউকে তুই এইভাবে ধর্ষণ করেছিস? তোকে আমি মেরে ফেলবো। তুই আমার ভাই, এটা বলতেই আমার লজ্জা লাগছে। ভাইয়া তোমার পায়ে ধরি, অন্তত তুমি আমাকে একটু বিশ্বাস করো। আমি কিছু করিনি, ভাবি মিথ্যে কথা বলছে, আমি তাকে কিছুই করিনি। তুমি ভাবিকে একটু বলো না কেন মিথ্যে বলছে। আমি কি বলবো? আমি দেখতে পেলাম তুই এসেছিস, আমি যে বিশ্বাস করব তোর ভাবি কি মিথ্যা কথা বলছে আর তুই এরকম করতে পারবি এটা আমি জানলেও জীবনে তোকে নিজের ভাই হিসাবে পরিচয় দিতাম না। ভাইয়া তুমি আমার কথা একটু বিশ্বাস করো। ভাবি তুমি কেন এরকম করছো? কুত্তার বাচ্চা, তুই আমার সাথে এরকম একটা ব্যবহার করার পরও এখন বলছিস আমি কেন এরকম করছি তোর সাথে? কি, আমি তো তোকে নিজের ছোট ভাইয়ের মতো দেখতাম, কিন্তু তুই আমার সাথে এরকম করবি? আমি জানলে তোকে কোনোদিনও আমার রুমে আসতে দিতাম না। ভাবি তুমি কেন আমার উপরে এই মিথ্যে অপবাদটা দিচ্ছ? আমি তোমার সাথে কি এমন অন্যায় করেছিলাম যার শাস্তি তুমি আমাকে এখন দিচ্ছ? কিন্তু কেউ আমার কথা কিছুই বিশ্বাস করছে না। মা আমার সামনে এসে আমার গালে থাপ্পড় দিয়ে বলল, তোকে এই জন্য লেখাপড়া করিয়েছি, তোকে আমি এত কষ্ট করে লেখাপড়া করিয়েছি শুধুমাত্র তোর ভবিষ্যতের কথা চিন্তা করে, কিন্তু তুই এত খারাপ হবি এটা ভাবলে আমি তোকে আমার ছেলে হিসেবে পরিচয় দিতাম না। তুই আমার বাড়ি থেকে এক্ষুনি বের হয়ে যা। মা প্লিজ আমার সাথে এরকম করো না, আমি কিছুই করিনি। ভাবি আমার সাথে কেন এরকম করছে আমি কিছুই বুঝতে পারছি না। উনি আমাকে রুমে ডেকেছিলেন, এখন এরকম করছে। আমরা যেটা চোখে দেখেছি সেটাই বিশ্বাস করছি। তুই ওর সাথে খারাপ ব্যবহার করার চেষ্টা করেছিস, সেটা আমরা স্বচক্ষে দেখেছি। এখন আমরা তোর কথা কিছুই বিশ্বাস করতে পারবো না, আর আমরা যেটা দেখেছি সেটাই বিশ্বাস করব। তুই এখন এই বাড়ি থেকে বের হয়ে যাবি। মা আমার ভবিষ্যৎ আছে, আমি এই বাড়ি থেকে বের হয়ে কোথায় যাব? আমার অনেক স্বপ্ন, আমি একজন ডাক্তার হব। আমি মেডিকেল প্রায় শেষ করে ফেলেছি। এখন তোমরা যদি আমাকে বাড়ি থেকে বের করে দাও তাহলে তো আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো না। তোর কোনো কথা আমি শুনতে চাই না, তুই এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাবি। আর যদি কোনোদিন তোকে এই বাড়ির মধ্যে দেখি তাহলে কিন্তু তোকে আমি খুন করে ফেলবো। তুই আমার ইজ্জত সম্মান সব কিছু ডুবিয়ে দিয়েছিস, এখন রিমার মা বাবার কাছে আমি কি জবাব দিব? আম্মু, এই কথাটা আর মানুষকে জানাবেন না। আপনার ছেলে আমার সাথে যেটা করেছে সেটা লোকজন জানলে আপনাদেরও সম্মান যাবে, আমারও সম্মান যাবে। তাই এসব কথা ঘরের মধ্যেই থাকুক, আর ওকে করতে বের করে দিন। ওকে আমি আমার চোখের সামনে দেখতে চাই না। ওকে দেখলে কিন্তু আমার এই কথাগুলো মনে হয়ে যাবে। এরপর কিন্তু আমি নিজের চেয়ে কোনো একটা ক্ষতি করে ফেলতে পারি। রিমা তুমি এরকম করো না, আমি এক্ষুনি ওকে ঘর থেকে বের করে দিচ্ছি। ওকে আর জীবনেও এই বাড়িতে পা রাখতে দিব না। প্লিজ ভাইয়া তুমি আমার কথা বিশ্বাস করো। তোমার বউ মিথ্যে কথা বলছে, আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। সে কেন এরকম করছে আমি কিছুই বুঝতে পারছি না। তোর ভাবি মিথ্যা কথা বলছে না, তুই মিথ্যা কথা বলছিস। তোকে আমার ভাই হিসেবে পরিচয় দিতে আমার লজ্জা লাগছে। তুই আমার ভাই হয়ে এমন একটা কাজ কি করে করতে পারলি? আমি জানলে তোকে আমি খুন করে দিতাম। তোকে আমি কত কষ্ট করে পড়ালেখা করিয়েছি, তোকে নিজের রক্ত জল করে পড়ালেখা করিয়েছি এই জন্য। আমি ভাইয়ার পায়ে ধরে বললাম, ভাইয়া প্লিজ বিশ্বাস করো, আমি কোনো অন্যায় করিনি। আমাকে কেন ভাবি ফাঁসাতে চাইছে আমি কিছুই বুঝতে পারছি না। আমি তোর কোনো কথা বিশ্বাস করি না। আরেকবার যদি আমাকে ভাইয়া বলে ডাকিস তাহলে কিন্তু লাঠি দিয়ে এই বাড়ি থেকে বের করে দিব। তাই সম্মান থাকতে এই বাড়ি থেকে নিজে নিজে বের হয়ে যা, না হলে কিন্তু আমি পুলিশকে ধরিয়ে দেব। মা তুমি আমার কথা বিশ্বাস করো, আমি কিছুই করিনি। মা আমি আমি কিছু করিনি, তুমি আমাকে একটু বিশ্বাস করো। সত্যি বলছি আমি কিছুই করিনি। তুই আরেকবার যদি আমাকে মা বলে ডাকিস তাহলে আমার মরা মুখ দেখবি। তুই এই বাড়ি থেকে বের হয়ে যা, না হলে কিন্তু তোর উপর অনেক বিপদ আসবে। আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না, আপনারাও হয়তো কিছুই বুঝতে পারছেন না। তাহলে সকলকে এই ঘটনাটা বলি। আমি নিরয়, আমরা দুই ভাই। আমার বড় ভাই তামিম এদেশের একজন বিখ্যাত ব্যবসায়ী। আমার বাবা ছিলেন এদেশের সবচেয়ে বড় ব্যবসায়ী।
এরপর বাবা মারা যাওয়ার পর থেকেই ভাইয়া ব্যবসার সব কিছু দেখাশোনা করছে। আমি মেডিকেলে পড়াশোনা করছি, আর 2 বছর এরকম কষ্ট করতে পারলে আমি ডাক্তার হয়ে যাব। এই মুহূর্তে আমার এই বাড়িতে অনেক সম্মান, সবাই আমাকে আদর করে। আমি পরিবারের ছোট ছেলে বলে সবাই আমাকে আদরে রাখে। আমার ভাই বিয়ে করেছে 1 বছর হলো। ভাবি আমাকে নিজের ছোট ভাইয়ের মতো দেখতেন। আমার ভাবির নাম রিমা। সে আমাকে অনেক ভালোবাসতো। আমি তাকে নিজের বোনের মতো দেখতাম। আমার কোনো বোন ছিল না বলেই তাকে আপু বলে ডাকতাম। কিন্তু আজ সকালে হঠাৎ করে ভাইয়া অফিসে যাওয়ার পর ভাবি আমাকে বললেন, নিলয়, আমার শরীরটা খারাপ করছে, তুমি একবার আমার রুমে আসো, তোমার ভাইয়াকে একটা কল দিয়ে বলো বাসায় আসতে। ঠিক আছে ভাবি, তুমি কোনো চিন্তা করবে না, আমি ভাইয়াকে বলে দিচ্ছি, উনি চলে আসবেন। আর তুমি শুয়ে থাকো, আমি দেখছি কি করা যায়। এরপর আমি ভাইয়াকে ফোন দিয়ে বাসায় আসতে বললাম। ভাইয়া তখন বাসায় আসছে। আম্মু নিজের রুমে শুয়ে আছে। ভাবি তখন আমাকে রুমে নিয়ে দরজা বন্ধ করে দিলেন। আমি ভাবিকে বললাম, কি 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 ব্যাপার ভাবি, দরজা বন্ধ করছো কেন? আচ্ছা, তার এমন অবস্থা করব তুই আর জীবনেও মানুষের সামনে মুখ দেখাতে পারবি না, কেউ তোকে একটু সম্মানও করবে না। এই পরিবারে আমার স্বামী কোনো জায়গা নেই। তুই ছোট ছেলে বলে সবাই তোকে আদর করে, কিন্তু আমার স্বামী এত কষ্ট করে। এখন তুই এই বাড়িতে থাকলে এই বাড়ির সকল সম্পত্তি 2 ভাগে ভাগ করতে হবে, কিন্তু তুই কোনো কাজ করিস না, সারাদিন পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকিস। তাহলে আমার স্বামী এত কষ্ট করে, সে কেন তোকে ভাগ দিতে যাবে? এই বাড়ির সম্পদের শুধু আমাদের অধিকার, তোর কোনো অধিকার নেই। ভাবি তুমি এরকম করে কথা বলছো কেন? আমি তোমার কথার কিছু বুঝতে পারছি না। হঠাৎ করে এরকম করে ব্যবহার করছো কেন? একদম বোকা সাজার চেষ্টা করবি না। তুই এই বাড়িতে থাকলে আমাদের সম্পদের উপর ভাগ বসাবি, তোকে এই বাড়িতে থাকতে দিব না। আজকে তোকে আমি এই বাড়ি থেকে বের করে দিব। বলেই ভাবি আমাকে টান দিয়ে তার উপর ফেলে দিল। আমি তখন প্রায় অবাক হয়ে গেছি। আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। আমি ভাবিকে এত বিশ্বাস করতাম, সে আমার সাথে এরকম করতে পারে আমি কোনোদিনও ভাবিনি। তখন ভাবি আমাকে বলল, তুই কি ভেবেছিস এই বাড়িতে থাকবি, তারপর আমাদের সম্পদ তুই অর্ধেক নিয়ে যাবি? আজকে তোর এমন অবস্থা করব, তুই আর এই বাড়িতে থাকতে পারবি না। তোর মা তোকে ঘৃণা করবে, আর তোর বাবা মারা গেছে। তোর মা আমার স্বামীর থেকে তোকে বেশি আদর করে। আমার মনে হয় তোকে এই বাড়ির সবচেয়ে বেশি সম্পত্তি তোকে দিবে, তাই তোকে আমি এই বাড়ি থেকে বের করে দেব। ভাবি আমার সম্পত্তি কিছুই লাগবে না। আমি আমার স্বপ্ন পূরণ করে এই বাড়ি থেকে দূরে কোথাও চলে যাব তোমাদের ছেড়ে। তবু আমার সাথে এরকম করো না, আমার সম্মান থাকবে না। এই সমাজের লোকজন আমাকে নিয়ে বাজে কথা বলবে, প্লিজ এরকম করো না। কিন্তু আমার কোনো কথা না শুনে ভাবি তখন হঠাৎ করে চিৎকার দিয়ে বলল, বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, দেখো নিলয় আমার সাথে খারাপ করার চেষ্টা করছে, তোমরা আমাকে বাঁচাও প্লিজ। ভাবির চিৎকার শুনে মা আর ভাইয়া দরজায় এসে ডাকতে শুরু করলো। দরজা বন্ধ। আমি তখন উঠে দরজা খুলতে যাব, কিন্তু দরজা খুলতে পারছি না, কারণ ভাবি আমাকে ধরে বসে আছে। আমি তখন ভাবিকে বললাম, তোমাকে আমি নিজের বোনের মতো মনে করতাম, কিন্তু তুমি আমার সাথে এরকম করতে পারলে ভাবি? এখন ভাইয়া আর আম্মু আমাকে কি মনে করবে? তারা মনে করবে আমি তোমার সাথে সত্যি সত্যি খারাপ কিছু করার চেষ্টা করেছি। কিন্তু কেন এরকম করছো? আমি তো বলেছি এই বাড়ি ছেড়ে চলে যাব, আর কখনো তোমাদের সামনে আসবো না। আমি কোনো রিস্ক নিতে চাই না। মানুষের মন যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে, সেই জন্য তুই একদিন এই বাড়ির সম্পদের উপর অধিকার খাটাতে পারিস। সেই জন্য আজ থেকেই তোকে এই বাড়িতে বের করে দিব। এই বাড়িতে সব কিছু একমাত্র অধিকারই আমি। ভাবি প্লিজ এরকম করো না। তুমি ভাইয়াকে বলো আমি তোমার সাথে কিছুই করিনি। তুমি কেন এরকম করছো আমার সাথে? আমি তোমার পায়ে ধরি, প্লিজ আমার সাথে এরকম করো না। সবাই আমাকে নিয়ে খারাপ কথা বলবে। আমি তো সেটাই চাই, সবাই তোকে খারাপ বলুক, সবাই তোকে এই বাড়ি থেকে বের করে দেখ। তুই এই বাড়িতে থাকলে আমারই ক্ষতি হবে, তাই এই বাড়ি থেকে তোকে বের করে দিতে পারলেই আমার শান্তি।
আমি তখন কি বলবো কিছুই বুঝতে পারছি না। আমার দিকে কে যেন দৌড়ে আসছে। ভাইয়া আর আম্মু বারবার নক করছেন। ভাবি তখন তার জামার অনেকটা জায়গা ছিঁড়ে ফেললো। আমি এটা দেখে আরও ভয় পেয়ে গেলাম। তখন ভাইয়া হঠাৎ করে রুমে ঢুকলেন। অন্য একটা চাবি দিয়ে দরজা খুলে ভাইয়া এসেই আমার গালে থাপ্পড় দিয়ে বললেন, নিলয়, তুই এই কাজটা করতে পারলি? তোকে আমি কতটা ভালোবাসি, আমার নিজের জীবনের চেয়েও তোকে বেশি ভালোবাসি, আর তুই আমার বউয়ের সাথে এরকম করতে পারলি? তোর না বোন নেই, তুই ওকে আপু বলে ডাকতি, কিন্তু তুই এরকম করতে পারলি ওর সাথে? তুমি দেখলে না তোমার ভাই আমার সাথে কী রকম খারাপ ব্যবহার করার চেষ্টা করছে। আমাকে অনেক মেরেছে, জোর করে আমাকে ধর্ষণ করার চেষ্টা করেছে। ভাইয়া প্লিজ বিশ্বাস করো, আমি কিছু করিনি। আমাকে ভাবি ফাঁসিয়ে দিয়েছে। ভাবি আমাকে ডেকেছিল এই রুমে। তুমি এরকম মিথ্যা কথা বলছো কেন? তুমি আমার রুমে এসে জোর করে আমাকে ধরে এরকম, আমি দেখো আমার জামা কাপড় ছিঁড়ে ফেলেছে। তোমাকে আমি নিজের ছোট ভাইয়ের মতো ভাবতাম, আর তুমি এরকম করতে পারলে আমার সাথে? আমি তখন ভাবির দিকে অসহায় দৃষ্টিতে তাকালাম। সে এরকম মিথ্যে কথা বলতে পারলো সবার সামনে? এর পরের ঘটনা তো সবাই আপনারা জানেন। আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য সবাই উঠে পড়ে লেগেছে। সত্যি বলতে তারা যেটা দেখেছে সেটাই বিশ্বাস করেছে। ভাবি আমার সাথে এরকম একটা মিথ্যে নাটক সাজিয়েছে। আমি তখন কি করব কিছুই বুঝতে পারছিলাম না। বাড়ি থেকে বের হয়ে গেলে আমার স্বপ্ন পূরণ হবে কি করে? মেডিকেলে আর আমার মাত্র 2 বছর বাকি। এরপর আমি ডাক্তার হয়ে যাব। কিন্তু এখন যদি বাড়ি থেকে বের হয়ে যাই তাহলে কি করে আমার স্বপ্ন পূরণ হবে? আমি মায়ের সামনে গিয়ে অনেক কান্না করছি। মা আমাকে তবুও রাগী চোখে বললেন এই বাড়ি থেকে বের হয়ে যেতে। আমি তখন নিজের কাপড় নিয়ে বাড়ি থেকে বের হয়ে আসলাম। আসার সময় বাড়ির দিকে বারবার ফিরে তাকাচ্ছিলাম। এই বাড়িটাকে আমি বড্ড ভালোবাসি। বাবা আছেন এই বাড়িতে, কারণ বাবার স্মৃতি জড়িয়ে আছে এই বাড়িতে। মায়ের আদর, ভাইয়ের ভালোবাসা সব কিছু মিলিয়ে বাড়িতে ভালোই কাটছিল আমার দিনগুলো। তাহলে কেন ভাবি এরকম করলো? তার যদি সম্পত্তির দরকার হতো তাহলে আমাকে বললে তো আমি সব কিছু দিয়ে দিতাম। আমার এই বাড়ির সম্পদের উপর কোনো লোভ নেই। আমি চাই আমার স্বপ্ন পূরণ করতে, কিন্তু সে আমার সাথে এরকম করতে পারলো? আমি কান্না করছি আর রাস্তায় হাঁটছি। এরকম মুহূর্তের সম্মুখীন আমি জীবনে হব কোনোদিনও ভাবিনি। কিন্তু সময় আমাকে সমস্যার সম্মুখীন করে দিল। হয়তো এটা আমার জন্য এক বিরাট পরীক্ষা, কিন্তু এই পরীক্ষায় আমি কিভাবে উত্তীর্ণ হব? নিজের পরিবারের লোকজন যেখানে আমাকে অবিশ্বাস করছে, সেখানে আমার বেঁচে থাকার মর্ম কি এই পৃথিবীতে আছে? আমি তো সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেলাম। পৃথিবীতে এসেছিলাম একা, এখন মনে হচ্ছে সেই একাই হয়ে গেলাম। মানুষকে তো তার স্বপ্ন বাঁচিয়ে রাখে, কিন্তু আমার স্বপ্নগুলো সব যেন শেষ হয়ে যাচ্ছিল। আমি রাস্তা দিয়ে হাঁটছি, অনেক কষ্ট লাগছে নিজের পরিবার, নিজের মানুষগুলো ছেড়ে রাস্তাঘাটে হাঁটতে। কিন্তু এখন আমাকে একটা থাকার জায়গা খুঁজতে হবে। আমি তো কিছুই বুঝতে পারছি না, আমার সব কিছু কেমন যেন শেষ হয়ে যাচ্ছে। আমি আর বাঁচার আগ্রহ হারিয়ে ফেলছি। তখন হঠাৎ একটা ভিক্ষুক আমার সামনে দিয়ে এগিয়ে আসলো। এরপর বলল, কি ব্যাপার বাপজান, তুমি আমাকে এত রাতে রাস্তায় দিয়ে হাঁটছো কেন? তোমাকে দেখে তো অনেক বড়লোক পরিবারের ছেলে মনে হচ্ছে, কিন্তু তুমি আমাকে রাস্তা দিয়ে হাঁটছো কেন? বাসায় ফিরে যাও, অনেক রাত হয়েছে। এই পথটা ভালো নয়, একটু পরেই এখানে খারাপ লোকজন আড্ডা বসবে। আমি কোথায় যাবো চাচা? আমার তো সব কিছু শেষ হয়ে গেছে। আমার পরিবারের লোকেরা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে মিথ্যা অপবাদ দিয়ে। এখন আমার যাওয়ার কোনো জায়গা নেই। আমি রাস্তায় রাস্তায় ঘুরছি। কী বলছো বাবা? তোমার পরিবারের লোকেরা তোমাকে বের করে দিয়েছে? মানে তুমি কি কোনো অন্যায় করেছো যে তোমাকে বাড়ি থেকে বের করে দিবে? আমার বেঁচে থাকার কোনো আগ্রহ নেই চাচা, আমি মরে যেতে চাই। আমাকে মরার একটা পথ বলে দিও, আমি মরে যাই। এই পৃথিবীতে বেঁচে থাকতে আর ইচ্ছে করছে না, সব কিছু হারিয়ে ফেলেছি। এখন আমি কি করব? রাস্তায় রাস্তায় ঘুরতে হবে আমাকে। জীবনটা এত সহজ নয় রে বাবা। দেখেছো, আমাদের দিকে একবার তাকিয়ে দেখো, আমরা কিভাবে সারা জীবন ছোটবেলা থেকে রাস্তায় রাস্তায় কাটিয়েছি, আর তুমি একদিন কাটাতে পারছো না? তুমি আমাদের দেখে কি একটুও বুঝতে পারছো না জীবনটা এত সহজ নয়? আমরাও তো
রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কত কষ্ট করে জীবন কাটাচ্ছি। জীবনে পরীক্ষা আসবে, সেগুলো উত্তীর্ণ হতে হবে। কিন্তু চাচা, আমার যে সব কিছু ধ্বংস হয়ে গেছে, আমি তো আর এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো না। তোমার জীবনে এমন কী হয়েছে বাবা যে তুমি এরকম করে কথা বলছো? তোমার কি হয়েছে আমাকে খুলে বলো। আমি তো তোমার বাবার মতো, বলো আমাকে কি হয়েছে। এই ভিক্ষুককে দেখে নিজের অনেক আপন মনে হচ্ছে। লোকটা আমাকে একটু সময়ের ভেতর তার সন্তানের মতো করে ফেলেছে। আসলে রাস্তার মানুষগুলোর মন অনেক বড় হয়, তারা মানুষকে আপন করে নিতে জানে। খুব সহজে আমি তখন চাচাকে সেই ঘটনা খুলে বললাম, নিজের করে বললাম সব কিছু। চাচা আমার কথা শুনে কান্না করে দিল। এরপর বলল, মেয়েরা এরকমই হয়, সব কিছু শেষ করে দিতে পারে মুহূর্তের মধ্যে, আবার সব কিছু গড়ে তুলতে পারে মুহূর্তের মধ্যেই। কিছু মেয়েরা এমন আছে যে তারা সংসার ধ্বংস করে দেয়, আবার কিছু মেয়ে এমন আছে যারা নিজ হাতে সংসারটা গড়ে তোলে। এই তো আমার কথাই দেখো না, ছোটোবেলায় আমার মা মারা গেছেন। এরপর আমার বাবা একটা মেয়েকে বিয়ে করে আনেন নিজের সন্তানকে, মানে আমাকে লালন পালন করার জন্য। কিন্তু সে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আজ 50টা বছর ধরে এভাবে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে নিজের জীবনযাপন করছি। চাচার কথা শুনে আমি আশ্চর্য হয়ে গেলাম। এরকম কষ্ট নিয়ে কোনো মানুষ কথা বলতে পারে? এরকম কষ্ট তো আমার হয়নি। আমি তো মাত্র একদিন সহ্য করতে পারছি না, কিন্তু চাচা ছোটোবেলার থেকে সেই 50 বছর ধরে এরকম একটা কষ্ট সহ্য করে আছে। তাকে দেখে আমার নতুন করে বাঁচার প্রেরণা জাগলো। আমার তো এখন বোধ শক্তি আছে, আমার তো এখন শরীরের শক্তি আছে, আমি কাজ করে খেতে পারবো। কিন্তু চাচা এমন সময় বাড়ি থেকে বের হয়ে এসেছিল যখন তার কাজ করার সামর্থ্য ছিল না। সে ভিক্ষা করে কত কথা শুনে আজ এই রাস্তায় রাস্তায় ঘুরছে, কিন্তু আমি একদিনও সহ্য করতে পারছি না। কি হলো বাবা, এত কি ভাবছো? এখন তো আমার যাওয়ার কোনো পথ নেই। তোমাকে একটা কথা বলি, তুমি আমার কথা রাখবে? চাচা, আপনাকে আমি নিজের আপন ভেবে আপনাকে সব কথা খুলে বলেছি। আপনি কি বলবেন বলেন, আমি তো আপনার সব কথা রাখবো। তোমার যদি অসুবিধা না হয় তাহলে এই গরিবের একটা কুঁড়ে ঘর আছে, ওখানে তুমি থাকতে পারো। ওখানে থাকলে তোমার আশা করি কোনো সমস্যা হবে না। এরপর তুমি নিজের একটা ব্যবস্থা করলে আমার ঘর থেকে চলে যাবে, কিন্তু আপাতত তুমি এই গরিবের ঘরে একটু থাকো। আমি তখন চাচার কথার কি জবাব দেব ভাষা হারিয়ে ফেলেছি। লোকটা মুহূর্তের মধ্যেই আমাকে আপন করে নিয়েছে। তার কোনো কথা আমি বুঝতে পারছি না। সে আমাকে নিজের ঘরে রাখতে চাইছে। এভাবে কোনো মানুষ কোনো মানুষকে বলবে না হয়তো, তার মনটা অনেক বড়। আমি তখন তাকে আর কি বলবো, দৌড়ে চাচাকে জড়িয়ে ধরলাম। চাচা আমাকে কান্না করতে দেখে বলল, কিরে পাগল ছেড়ে, এরকম কান্না করিস না, চল আমার বাড়িতে চল। ওখানে গিয়ে তোর চাচির সাথে বসে একটু গল্প করবি আর আমার বাসায় থাকবি। আশা করি কোনো অসুবিধা হবে না। আমি ভিক্ষা করে হলেও খাওয়াবো, কিন্তু এই মানুষগুলোর মতো তোর সাথে বেইমানি করব না। আমি তখন চাচার সাথে চলে গেলাম একটা ঘরে, কিন্তু অনেক মায়া করে এটা গোছানো। হয়তো তাদের ভেতরের মায়াগুলো ঘরের মধ্যে প্রভাবিত হয়েছে। এই মানুষগুলো এই পৃথিবীকে বাঁচিয়ে রেখেছে। এই ভালো মানুষগুলো পৃথিবীতে থাকার কারণে আজও পৃথিবীটা আছে, নয়তো এই পৃথিবীটা ধ্বংস হয়ে যেত ওই বেঈমানদের কারণে। সত্যি বলতে পৃথিবীতে এমন মানুষ আছে বলেই পৃথিবীটা এত সুন্দর, এত রং বেরঙের মানুষ এই পৃথিবীতে। তখন চাচিকে দেখলাম অনেক বয়স্ক একজন মহিলা, বয়সের ভারে নুয়ে পড়েছেন। তখন তিনি আমার কাছে এসে আমার গালে হাত দিয়ে বললেন, কে তুমি বাবা? আর তুমি তোমার চাচার সাথে এইখানে এসেছো কেন? কি দরকার তোমার? ও আজ থেকে এখানেই থাকবে, এখানেই। বাড়ি থেকে ওকে বের করে দিয়েছে মিথ্যা অপবাদ দিয়ে। ওকে তুমি নিজের ছেলের মতো আদর যত্ন করো। ওর বাবা মা ওকে বাড়ি থেকে বের করে দিয়েছে মিথ্যা দোষারোপ করে। চাচি তখন আমার দিকে তাকিয়ে আমার গালে হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরলেন। আমি তখন তাদের ব্যবহারে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। এরকম করে কোনো মানুষ কোনো মানুষকে আপন করে নিতে পারে মুহূর্তের মধ্যে, এটা আমি আজ প্রথম দেখলাম। তাদের প্রতি আলাদা একটা মায়া জন্মে গেল। আমি তাদের এখানে বসে আছি। তখন চাচি আমাকে বললেন, এভাবে বসে থাকলে হবে বাবা? তুমি কি করো, পড়াশোনা করছো নাকি? জি চাচি, আমি মেডিকেল ফাইনাল ইয়ারে, আর 2 বছর হলে আমি ডাক্তার হয়ে যাব। মেডিকেলে পড়াশোনা করি। তাহলে তো অনেক ভালো।
তুমি আমার পাশে থাকলে হবে। এখন খেতে চলো, অনেক তো রাত হলো। আমি তখন তাদের সাথে খেতে বসেছি। এক প্লেটে 3 জনের খাবার রাখা আছে, তাদের ঘরে প্লেট নেই। আমি তখন তাদের সাথে খেতে বসেছি। এক প্লেটে 3 জনের খাবার রাখা আছে, তাদের ঘরে খাওয়ার জন্য কোনো প্লেট নেই। আমি তাদের এই অবস্থা দেখে কি বলবো কিছুই বুঝতে পারছি না। যেখানে আমার ঘরে শত শত প্লেটের সমাহার, কিন্তু সেখানে কোনো মায়া নেই। সেখানে এক প্লেটে তাদের সাথে খাওয়া কি যে মায়া, সেটা যদি ভাবতে পারতেন আপনারা তাহলে হয়তো অনেক লাকি মনে করতেন নিজেকে। চাচা চাচি তখন আমাকে মুখে খাবার তুলে দিলেন। আমি এটা দেখে কান্না করে দিলাম। তখন চাচা বললেন, তুমি না ছেলে মানুষ, তোমাকে এভাবে কান্না করতে মানায় নাকি? ছেলেদের কাঁদতে হয় না। ছেলেরা নিজের বুকে পাথর রেখে কষ্ট সহ্য করে। আমি যেমন কষ্ট করেছি তুমিও কষ্ট করো। একদিন তুমি এই দেশের সবচেয়ে বড় ডাক্তার হবে, সেদিন আমার চিকিৎসা তুমি করবে। আমি তখন চাচাকে জড়িয়ে ধরে বললাম, আমার জন্য একটু দোয়া করবেন চাচা, যাতে আমি আপনার স্বপ্ন পূরণ করতে পারি। আমার ছোটোবেলা থেকেই স্বপ্ন মানুষের চিকিৎসা করা, মানুষকে সুস্থ করে তোলা। কিন্তু আমার জীবনে এমন একটা ঝড় চলে আসবে আমি কোনোদিনও চিন্তাও করিনি। যখন চলে এসেছে তখন আপনি আমার পাশে এসে দাঁড়িয়েছেন। কথা দিচ্ছি, জীবনে যদি বড় কিছু একটা করতে পারি তাহলে সবার আগে আপনার হাতে আমি আমার সব কিছু তুলে দেব। আমাদের কিছুই লাগবে না বাবা, তুমি শুধু আমাদের সাথে থাকো, আর আমাদের মতো গরিবের ঘরে তুমি থাকছো, এটাই অনেক। প্লিজ চাচা, এরকম বলবেন না। আপনারা গরিব হতে পারেন, কিন্তু আপনাদের মনে মায়া আছে। ওই ধনীদের দিয়ে কি হবে, যারা মানুষকে সম্মান করতে জানে না, মানুষকে মর্যাদা দিতে জানে না, মানুষকে মানুষ বলে মনে করে না। ওদের মতো ধনীর থেকে আপনাদের মতো গরিব অনেক ভালো। আমি তখন নিজের অতীত বর্তমান নিয়ে অনেক গল্প করে তাদের সাথে একটা রুমে গিয়ে শুয়ে পড়লাম। বিছানাটা অনেক শক্ত। এরকম বিছানায় আমি কোনোদিনও ঘুমাইনি, কিন্তু আজ থেকে ঘুমাতে হবে। আমি এসব ভাবছিলাম আকাশের দিকে তাকিয়ে। ঘরের বিভিন্ন দিক দিয়ে ফুটো আছে। এই মানুষগুলো এখানেই থাকে। তারা আমাকে এত আপন করে নিয়েছে তাদের এই ছোট্ট ঘরে। এখানে তো 3 জন মানুষ ঠিকমতো থাকতে পারবে না, কিন্তু তারা এক মুহূর্তের জন্য সেটা ভাবেনি যে এখানে থাকতে পারবো না। তারা ভেবেছে একজন মানুষ বিপদে পড়েছে, তাকে সাহায্য করা দরকার, সেজন্য আমাকে সাহায্য করেছে। এই মানুষগুলোকে আমি কি বলবো, ওদের কিছু বলার মতো ভাষা আমার কাছে নেই। আমি তো নির্বাক, আমি নিস্তব্ধ হয়ে গেছি তাদের ব্যবহার দেখেই। পরের দিন চলে গেলাম ভার্সিটিতে যেতেই আমার ওপর আর এক নতুন বিপদ চলে আসলো। আমার পরিবারের এই কথাটা ফাঁস হয়ে গেছে। তখন আমার বন্ধু আবির এসে আমাকে বলল, নিলয়, তুই এতটা খারাপ কাজ করতে পারলি? আমি যদি জানতাম তাহলে তোর সাথে বন্ধুত্ব করতাম না। তুই এতটা খারাপ আমি তোকে কোনোদিনও ভাবিনি। দোস্ত, বিশ্বাস কর, আমি কিছুই করিনি। আমাকে ফাঁসানো হয়েছে। আমি এই কাজ করতে পারি? তুই বল। আমি তো ছোটবেলা থেকে তোর সাথে আছি। তুই আমাকে একটু বিশ্বাস কর দোস্ত, প্লিজ। তোকে কিভাবে বিশ্বাস করব বল? আমি তো তোকে ছোটবেলা থেকে চিনি। তুই এই কাজ করতে পারিস না, কিন্তু তোর যে ঘটনা শুনলাম তাতে তো মনে হচ্ছে তুই দোষী। তোর ভাই তোর আম্মু গিয়ে নিজের চোখে দেখেছে তুই ভাবির উপর কীরকম অত্যাচার করার চেষ্টা করেছিস। দোস্ত, তুই তো আগে আমার কথাটা শোন। আমি কি বলছি সেটা তো একটু শোন প্লিজ। আমি কিছুই করিনি, আমাকে ফাঁসানো হয়েছে। তোরা আমার কথা না শুনেই আমাকে দোষারোপ করছিস এমনি। এরপর আমি আবিরকে সব ঘটনা খুলে বললাম, কিন্তু আবির মনে হয় পুরোটা বিশ্বাস করেনি। এরপরও আমাকে সান্ত্বনা দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আমি তোর কথা বিশ্বাস করছি, কিন্তু তুই তো এখন তোর বাসায় নেই। তুই কোথায় আছিস, কি করছিস, কিভাবে লেখাপড়া করবি? এখন লেখাপড়া বাদ দিয়ে দে। আমি আবিরের কথা শুনে প্রায় কান্না করে দিয়েছি। আমার ছোটবেলার বন্ধু যে আমাকে বারবার বলতো আমার স্বপ্ন পূরণের কথা, সেও আমার মতো ডাক্তার হতে চায়, কিন্তু সে আজ আমাকে এই কথাটা বলল। সে হয়তো ভাবছে আমি আর পড়ালেখা করতে পারবো না, সেই জন্য এই কথাই বলছে। কিন্তু সে তো জানে না আমি স্বপ্ন পূরণের জন্য যে কোনো কিছু করতে পারি। এখন সেখানে আর কিছু বললাম না, সেখান থেকে চলে আসলাম। আজ আমার নিজের বন্ধু আমাকে এরকম কথা বলতে পারলো, আর বলবেই না বা কেন? এখন তো সবাই বিশ্বাস করে আমি একজন ধর্ষক। এই কথাটা আমি কিভাবে মেনে নেব? আমার যে বুকটা ফেটে যাচ্ছিল কান্নায়।
আমার সবচেয়ে আপন মানুষগুলো আজ আমাকে ধর্ষণকারী বলে গালি দিচ্ছে। এই কষ্ট প্রকাশ করার মতো ভাষা আমার কাছে নেই। কষ্ট আমি কাকে দেখাবো, কাকে বললে আমার মনে একটু শান্তি মিলবে, আমি কিছুই বুঝতে পারছি না। শুধু কান্না করে হাঁটছিলাম, কিন্তু সামনে আমার স্বপ্ন হাতছানি দিচ্ছে। সেই জন্য আমি আমার স্বপ্নের পথে এগিয়ে যেতে লাগলাম। অনেক কষ্ট করেছি। আজকে আমার পরীক্ষা প্রায় 2 মাস হয়ে গেছে। চাচার বাসায় থাকছি, তিনি আমাকে নিজের ছেলের থেকেও বেশি আপন করে নিয়েছে। নিজের পরিবারে যে সম্মানটা পাইনি তার কাছে সেটা পাচ্ছি। যে সামান্য একটু কারণে আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল, সেইটা উনি আমাকে ভুলিয়ে দিয়েছেন। আজকে পরীক্ষা, তাই পরীক্ষায় যাব। চাচার কাছে গেলাম, গিয়ে তার পায়ে ধরে বললাম, চাচা আমার জন্য দোয়া করবেন। আজকে আমার পরীক্ষা। এখানে 2 মাস হলো এই পরীক্ষাটা দিয়ে যদি আমি চান্স পেয়ে যাই তাহলে ইন্টার্নি শুরু হবে, তখন আমি আস্তে আস্তে ডাক্তার হয়ে যাব। চাচা তখন আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে আমাকে বুকে জড়িয়ে ধরে বললেন, তুমি অনেক বড় হও বাবা। তোমাকে আমি পেয়েছিলাম সেই রাস্তায়, যেদিন আমি তোমার চোখে স্বপ্ন দেখেছিলাম। আমি বুঝতে পারছিলাম সেদিনই তুমি অনেক বড় কিছু একটা হবে। আমার আশা তুমি একদিন অনেক বড় একটা জায়গায় আসবে। আজকে তোমার ভালো পরীক্ষা হবে, আমি আশাবাদী। চাচা আপনাদের কি বলে যে ধন্যবাদ দেব, আমার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। আমার সব কিছু হারিয়ে গেছে। এরপর আপনারা আমাকে এখানে ঠাঁই দিয়েছেন, এখানে থাকতে দিয়েছেন। আপনাদের কাছে নিজের পরিবারের সম্মান পেয়েছি। আমি আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, শুধু আমার জন্য দোয়া করবেন। তুমি তো আমাদের ছেলের মতো, আমাদের কোনো সন্তান নেই, তুমি আমাদের সন্তানের মতো। সেই জন্য তুমি আমাদের কাছে দোয়া চাইতে হবে না। আর তোমার জন্য আমরা মন থেকে দোয়া করি। তুমি একদিন অনেক বড় একটা জায়গায় যাবে, তখন হয়তো আমাদের তোমার মনে থাকবে না, কিন্তু সেদিন দূর থেকে তোমার জন্য দোয়া করব। চাচি আপনি এই কথাটা বলতে পারলেন, আমি আপনাকে ভুলে যাব? আপনাদের তো আমি নিজের বাবা মায়ের থেকেও বেশি ভালোবাসি। আপনাদের ছেড়ে আমি কোথাও যাব না। যদি আমি কোনোদিন ডাক্তার হয়েও যাই, কোনো একটা অবস্থানে জীবনে চলে আসি, এরপরেও কিন্তু আপনাদের ভুলে যাব না। আপনাদেরকে নিয়ে যাব। আপনারাই আমার বাবা মা। আমার সব পরিবারদেরকে আমি দূরে ফেলে দিয়েছি, আর তাদের কাছে কোনোদিন যাব না। এদিকে আমি আজ 2 মাস হলো নিলয়কে তাড়িয়ে দিয়েছি। বাসা থেকে নিলয়কে তাড়িয়ে দেওয়ার কারণ আমার স্বামী ছিল না, শুধু নিলয়কে মিথ্যা মিথ্যা এসব বলেছিলাম। এর কারণ হলো আমি একজনকে ভালোবাসি, তার নাম হচ্ছে রুহান। রোহান আর আমি একে অপরকে ভালোবাসি। আমরা দুজন দুজনকে বিয়ে করতে চাই। এই বাড়ির সকল সম্পত্তি আমার নামে নিয়ে নিব। এরপর রোহানকে আমি বিয়ে করব। তামিম আমাকে প্রচণ্ড ভালোবাসে, সেই জন্য নিজের ভাইকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি তখন রোহানকে কল করলাম। হ্যাঁ রোহান, কেমন আছো? আমি অনেক ভালো আছি রিমা, কিন্তু তুমি কোন দিন আমার কাছে আসবে আমি সেই অপেক্ষায় বসে আছি। তুমি তো বলেছিলে তোমার স্বামীকে বুঝিয়ে তুমি সকল সম্পত্তি নিয়ে চলে আসবে, কিন্তু আসছো না কেন? তুমি কোনো চিন্তা করো না রোহান, আমি সব কাগজপত্রের ব্যবস্থা করে নিয়েছি। এখন আমার স্বামী ঘরে আসলেই তাকে দিয়ে সাইন করিয়ে তাদেরকে রাস্তায় বসিয়ে দিব। এরপর আমি আর তুমি দুজন মিলে বিয়ে করে এই বাড়িতে থাকবো। আমি যে আর অপেক্ষা করতে পারছি না রিমা, তুমি তাড়াতাড়ি করে একটা ব্যবস্থা করো। আমি তোমার কাছে চলে আসতে চাই। আমি যে তোমাকে প্রচণ্ড ভালোবাসি। হয়েছে, আর ঢং করতে হবে না, রাখো, আমি ব্যবস্থা করতেছি বলেই ফোনটা কেটে দিলাম। এখন তামিম আসার অপেক্ষায়। তামিম আসলেই আমি তাকে দিয়ে সাইন করিয়ে এই পুরো প্রপার্টি সব কিছু আমার নামে করে নিব। সব কিছু একা মালিক হব আমি। এরপর তামিম যখন বাসায় আসলো তখন আমি তামিমের কাছে গেলাম। তামিম আমার দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার রিমা, কিছু বলবে নাকি? আসলে তামিম, তোমাকে আমি একটা কথা বলতে চাইছিলাম। সেটা হচ্ছে, আমাদের তো ভবিষ্যৎ আছে, আমরা ভবিষ্যৎ প্ল্যানিং নিয়ে একটু আগাই। আমাদের তো ভেবে নিতে হবে, না হলে আমাদের এই সম্পত্তির উত্তরাধিকারী কে হবে? আর তোমার ভাই যে কোনো সময় সেই সম্পদের দাবি নিয়ে আসতে পারে। সেই জন্য তুমি যদি এগুলো আমার নামে করে দাও তাহলে আমি সব কিছু আগলে রাখবো, কেউ দাবি করতে পারবে না। কিন্তু এটা কিভাবে সম্ভব রিমা? নিলয় সবকিছুর পর আমার ভাই আর আম্মু কি সেটা মেনে নিবে যে সবকিছু তোমার নামে করে দিবে? তুমি আম্মুকে জানানোর দরকার নেই। তুমি আমার নামে করে দাও সব কিছু লুকিয়ে, কেউ জানার কোনো দরকার নেই।
তুমি তো এখন সব কিছুর মালিক। তুমি এগুলো আমার নামে করে দিলে পরে আমি সব কিছু আগলে রাখবো। একদিন যদি নিলয় ফিরে আসে তার পিতৃ পরিচয় নিয়ে এসব দাবি করে, তাহলে তো আমাদেরকে দিতেই হবে। তখন কিন্তু তুমি না দিয়ে পারবে না, তখন সে মামলা করে দিবে। সেই জন্য বলছি, এখানে লেখা আছে যে তুমি সব কিছু আমার কাছে বিক্রি করে দিয়েছো। যেহেতু আমি তোমার স্ত্রী হিসাবে তোমার সাথেই থাকবো সব সময়, মানে কি আমি মালিক হয়ে যাব? আর আমি মালিক মানেই তো তুমি মালিক। সেটা না হয় বুঝলাম, কিন্তু আমার ভয় হচ্ছে। কেন জানি আম্মু শুনলে এটা অনেক রাগ করবে। তামিম, তুমি এত বোকা কেন? তোমাকে নিয়ে আমি সংসার কিভাবে করব? মানুষ নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবে, কিন্তু তোমার মধ্যে এরকম কোনো চিন্তা নেই। তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা করছো না। লিমন যদি একদিন এসে তার পিতৃ পরিচয় নিয়ে সব কিছু দাবি করে, তাহলে কিন্তু তোমাকে দিতেই হবে। তাই বলছি, এটা সাইন করে দাও, আমরা একটা ব্যবস্থা করব। আচ্ছা ঠিক আছে, আমি সাইন করে দিচ্ছি, কিন্তু এই বিষয়ে যেন আমাদের পরিবারের কেউ কিচ্ছু না জানে। ওরা জানলে অনেক রাগ করবে। তুমি কোনো চিন্তা করো না, আমি সব কিছু লুকিয়ে রাখবো। এরপর আমরা হব এই বাড়ির মালিক। তামিম সাইন করে দিল। আমি রহস্যময় একটা হাসি দিয়ে সেখান থেকে চলে আসলাম, আর মনে মনে বললাম, বোকা ছেলে, যদি তুই জানতি যে তোর সব কিছু আমি কেড়ে নিচ্ছি, তাহলে কোনোদিনই সাইন করতি না। কিন্তু তুই তো বোকার মতো সেটাতে সাইন করে দিলি। এখন তোর সকল সম্পত্তির মালিক আমি হয়ে গেলাম। এখন সব কিছু আমার হয়ে গেল। এখন আমি তোদেরকে বাড়ি থেকে বের করে দিব এবং আমার বয়ফ্রেন্ডকে নিয়ে সেখানে থাকবো। আমি রোহানকে তাড়াতাড়ি কল করলাম। কি ব্যাপার জান, কাজ হয়ে গেছে নাকি? তুমি কি ভাবছো রিমা এত কাঁচা খেলোয়াড়? আরে না, রিমা অনেক বড় মাপের খেলোয়াড়, যেটা তুমি কখনো চিন্তা করতে পারোনি। তাড়াতাড়ি চলে এসো কালকে সকালে। এই বাসায় এখন থেকে এসব কিছুর মালিক আমি। আমি জানতাম তুমি এই কাজটা করতে পারবে। তোমার উপর আমার অনেক ভরসা ছিল। আমি কালকে এখানে চলে আসব। কিন্তু তুমি তামিমকে ডিভোর্স দিবে কোন দিন? তুমি কোনো চিন্তা করো না, আমি উকিলের সাথে কথা বলেছি। খুব তাড়াতাড়ি ওকে ডিভোর্স দিয়ে দিব। আর ওকে ডিভোর্স না দিলেও কিচ্ছু করতে পারবে না। ওকে আমি এই বাড়ি থেকে বের করে দিব। তখন দেখো ওই বাড়িতে কিভাবে থাকতে পারে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কালকেই বাড়িতে আসব। এদিকে আমি পরীক্ষার হলে বসে আছি। অনেক কষ্ট লাগছে এই দিনটার জন্য। কতদিন অপেক্ষা করেছি আমার পরিবারের মানুষকে নিয়ে উদযাপন করব, কিন্তু তারা আমাকে অসম্মান অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছে। এখন আমি বাইরের 2-3 জন মানুষকে নিয়ে উপভোগ করতে যাচ্ছি এই সময়টা। পরীক্ষা অনেক ভালোই কাটলো। আমি অনেক ভালো পরীক্ষা দিয়েছি। 3 দিন পর আমাদের রেজাল্ট দেবে। যদি আমি পাশ করে যাই তাহলে আমাকে ইন্টারনালের জন্য ডাক্তারের কাছে দেওয়া হবে। আমি ফিরে আসলাম আঙ্কেলের কাছে। চাচা তখন আমার কাছে এসে বলল, কী ব্যাপার নিলয়, তোমার পরীক্ষা কেমন হলো? আমরা তোমাকে নিয়ে অনেক টেনশনে আছি। বলো, তোমার পরীক্ষা কেমন হয়েছে? তোমাদের দোয়ায় চাচা অনেক ভালো হয়েছে। তোমরা আমার জন্য দোয়া করেছো, আমি কি খারাপ হতে পারি? আমি অনেক ভালো পরীক্ষা দিয়েছি, আশা করি পেয়ে যাব। আমি তখন হাত মুখ ধুয়ে এসে খাবার খেতে বসলাম। এই মানুষগুলো আমাকে এত আপন করে নিয়েছে, তারা আমাকে নিজের সন্তানের থেকেও বেশি ভালোবাসে। আমি তাদেরকে আর কোনোদিন কষ্ট পেতে দেব না। যদি আমার চাকরি হয়ে যায় তাহলে তাদেরকে সুন্দর একটা বাড়ি উপহার দেব। এটাই আমার প্রথম এবং শেষ আশা। এই আশা আমি পূরণ করতে চাই। আমি ডাক্তার যদি হয়ে যাই তাহলে আমি তাদের জন্য একটা সুন্দর বাড়ি উপহার দেব। তাদের এই ভাঙা বাড়িতে থাকতে হবে না। আমি তাদেরকে একটু ভালো বাড়ি উপহার দেব। খাওয়া দাওয়া শেষ করে বসে আছি। আজ বাড়ির লোকের কথা কেন জানি অনেক মনে হচ্ছে আম্মুর কথা, কিন্তু তারা তো আমাকে হয়তো ভুলে গেছে। আব্বু তো আমাকে অনেক ভালোবাসতেন। তিনি যদি এখন বেঁচে থাকতেন তাহলে হয়তো আমাকে এই অবস্থায় দেখলে অনেক কষ্ট পেতেন, আমাকে বাড়ি নিয়ে যেতেন। ওই একটা মেয়ের জন্য আমার জীবন ধ্বংস হয়ে গেছে। ওকে আমি পেলে শেষ করে দেব। এই বাড়িতে আমি আর থাকতে দেব না। আমি যদি জীবনে কোনো একটা দিন সুযোগ পাই তাহলে ওই মেয়েটাকে এই বাড়ি থেকে বের করে দেব। আমি করবই। আমার কোনো সম্পদের লোভ নেই, কিন্তু আমার একটাই ইচ্ছে, আমি নিজেকে সৎ প্রমাণ করব। আমি এখন তাদের চোখে একজন খারাপ মানুষ। আমি খারাপ মানুষ হয়ে এই পৃথিবীতে বাঁচতে চাই না। আমি ভালো মানুষ হয়ে বাঁচতে চাই। সবার সাথে আমি ভালো হয়ে চলতে চাই।
এসব ভাবছিলাম আর কান্না করছি। কান্না যেন আজ আর থামছেই না। একটা জিনিস যেটা দ্বারা মানুষ তার মনের ভাব প্রকাশ করতে পারে, আমিও আমার মনের ভাব প্রকাশ করছি। কান্নার দ্বারা কান্না করলে মানুষের মন হালকা হয়, কিন্তু আমার মন ভারী হয়ে যাচ্ছে। কেন জানি মনে হচ্ছে সব কিছু হারিয়ে ফেলেছি, সব কিছু হারিয়ে যাবে, নতুন করে সব কিছু শুরু করতে চাই। কিন্তু কেন জানি একটা বাধা এসে আমাকে বারবার আটকে দিচ্ছে। আমি তাদের থেকে অনেক দূরে, কিন্তু এরপরেও মনে হচ্ছে তাদের অনেক কাছে আছি। তাদেরকে ছাড়া এক মুহূর্ত ভালো লাগে না। এসব ভাবছিলাম আর কান্না করছিলাম, কিন্তু একটা কথা কিছুতেই মাথায় আসে না। ভাবি কেন আমার সাথে এরকম করলো? আমি তো তার কোনো ক্ষতি করিনি, তাহলে কেন এরকম করলো? তার কি উদ্দেশ্য আছে? এর পেছনে আমি যতদূর জানি স্বার্থ ছাড়া মানুষ কিছুই করে না, কিন্তু তার এটার পেছনে কিসের স্বার্থ তাদের সেটা আমাকে জানতে হবে। আমার জানা মতে তো কোনো স্বার্থ নেই, কিন্তু এই ছোট্ট একটা স্বার্থের কারণে সে আমাকে এভাবে বাড়ি থেকে বের করে দেবে, এটা আমি ভাবতেও পারছি না। না, হয়তো এর পিছনে বড় কোনো কারণ রয়েছে, ভাবতে হবে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। পরের দিন সকালে উঠে আমি অপেক্ষা করছি কখন রোহান আসবে। আমি সব কিছু রেডি করে রেখেছি যাতে ওদেরকে বাড়ি থেকে বের করে দিতে পারি। এদেরকে আর বাড়িতে রাখবো না, বাড়িতে রাখলেই ঝামেলা করবে। এদের মতো মানুষকে বাড়িতে আমি রাখতে চাই না। এই বাড়িতে থাকতে হলে আমার শাশুড়িকে কাজের লোকের মতো থাকতে হবে, কিন্তু তামিমকে এই বাড়িতে রাখা চলবে না। যে কোনো সময় যে কোনো কিছু করে দিতে পারে। তাই আমার শাশুড়িকে রাখলেও তামিমকে এই বাড়ি থেকে বের করে দিতে হবে। ওকে এই বাড়িতে আর জায়গা দিব না। আমি অপেক্ষা করছি, কিন্তু রোহান আসছে না। কখন যে রোহান আসবে সেই অপেক্ষায় বসে আছি। প্রায় 1 ঘন্টা পর কে যেন নক করলো। আমি গিয়ে দরজা খুলে দিলাম। শাশুড়ি আর তামিম বসে চা খাচ্ছিল। রোহান এসে আমাকে বলল, হাই সুইটহার্ট, আমি চলে এসেছি। তোমার এই ফকিরের বাচ্চাগুলোকে বের করো এই বাড়ি থেকে। আজ থেকে এই বাড়ির মালিক আমি আর তুমি। রিমা, কি হচ্ছে এসব? এই ছেলেটা কে? আর ও তোমাকে এভাবে জড়িয়ে ধরলো কেন? তুমি এই ছেলেটাকে চেনো? এই ফকিরের বাচ্চা, তুই আমাকে এরকম কথা বলছিস কেন? তুই জানিস এই বাড়ির মালিক এখন কে? এই বাড়ির মালিক আমি আর আমার গার্লফ্রেন্ড। তোরা তো এই বাড়িটা বিক্রি করে দিয়েছিস আমাদের কাছে। তামিম, এই ছেলেটা কি বলছে? এই ছেলেটা কি পাগল হয়ে গেছে? আর বৌমা, তুমি এই ছেলেটাকে চেনো কিভাবে? আর ও তোমার সাথে এরকম ব্যবহার করছে কেন? আরে শাশুড়ি আম্মা, আপনি শান্ত হন, এত উতলা হবেন না। সব কিছু খুলে বলছি। কালকে আপনার ছেলে এই বাড়িটা আমার কাছে বিক্রি করে দিয়েছে। এখন আমি আপনার ছেলের সাথে সংসার করতে চাই না, সেজন্য আপনার ছেলেকে এই বাড়ি থেকে বের করে দিব। এই বাড়ির মালিক এখন আমি রোহানকে নিয়ে বাড়িতে সংসার করব। রিমা, তুমি এটা আমার সাথে করতে পারলে? আমি তোমাকে বিশ্বাস করে এই বাড়িটা তোমার নামে লিখে দিয়েছিলাম, কিন্তু তুমি আমার সাথে এমন বিশ্বাসঘাতকতা করলে। কিসের বিশ্বাসঘাতকতা? আমি তো শুধু একটা প্ল্যান করলাম যাতে এই বাড়িটা আমার হয়ে যায়। তোর ভাইকে আমি বের করেছি সিস্টেমে, এখন তোকে এই বাড়ি থেকে বের করে দিব। তোরা এই বাড়ি থেকে বেরিয়ে যা। আর শাশুড়ি আম্মা, আপনি থাকতে পারেন এই বাড়িতে কাজের লোক হিসেবে। তামিম তখন দৌড়ে এসে আমাকে মারতে চায়। আমি তখন তামিমকে আটকে দেই। রোহান তখন তামিমকে গিয়ে মারতে শুরু করে। তোর সাহস কি করে হলো আমার গার্লফ্রেন্ডের গায়ে হাত দেওয়ার? তুই কোন সাহসে আমার গার্লফ্রেন্ডের গায়ে হাত দিয়েছিস? আমি এই বাড়ির মালিক, তুই এখনই এই বাড়ি থেকে বের হয়ে যাবি, না হলে কিন্তু পুলিশ এনে এই বাড়ি থেকে বের করে দেবো। বৌমা, তুমি এরকম করো না, আমি তোমার পায়ে ধরি। আমার ছেলেটাকে এভাবে মেরো না। তোমরা যা চাইবে তাই হবে। এই বাড়িটা তোমরা নিয়েছো, কিন্তু এটা তো আমার স্বামীর বাড়ি। এই বাড়িতে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে, সেজন্য এই বাড়ি থেকে আমাদেরকে প্লিজ বের করে দিও না। আমি তোমাদের বাড়িতে কাজের লোক হয়েও থাকতে রাজি, কিন্তু প্লিজ আমাদেরকে বাড়ি থেকে বের করে দিও না। এরকম ইমোশনাল ব্ল্যাকমেল করে কি ভাবছেন এই বাড়িতে থেকে যাবেন? এই বাড়িতে আপনাকে রাখবো কাজের লোক হিসাবে, কিন্তু আপনার ছেলেকে এই বাড়ি থেকে বের হয়ে যেতে হবে। ও থাকলে আমার আর রোহানের অনেক সমস্যা হবে। যে কোনো সময় আমাদের এসে সমস্যা করতে পারে, তাই ওকে বের হয়ে যেতে হবে। আপনি থাকতে পারেন। রিমা, তোমার কারণে আমি আমার ভাইয়াকে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছি। এখন আমি বুঝতে পারছি নীলা সত্য কথা বলছিল। সেদিন তুমি ওকে ফাঁসিয়ে এই বাড়ি থেকে বের করে দিয়েছো।
কিন্তু তুমি জানো কেন এমনটা করলে? আমার একমাত্র ভাই, ওকে তুমি এই বাড়ি থেকে বের করে দিলে। তুমি বললে তো আমার সম্পত্তি আমি এমনি দিয়ে দিতাম তোমাকে। খবরদার, আরেকবার এসব কথা বলবি না। এই বাড়ি থেকে বের হয়ে যা তাড়াতাড়ি। আমার প্ল্যানে তোরা পা দিয়ে ফেলেছিস, তাই এরকম কথা বলিস না। এই বাড়ি থেকে বের হয়ে যা, আর এক মুহূর্ত এই বাড়িতে দাঁড়ালে কিন্তু আমি তোকে খুন করে দিব। বৌমা, তুমি প্লিজ এরকম করো না। আমার ছেলেটাকে এভাবে বাড়ি থেকে বের করে দিও না। আমার একটা ছেলে বাড়ি থেকে বের হয়ে কোথায় গেছে, কি করছে কিছুই জানি না। কিন্তু তুমি আমার আর একটা ছেলেকে বের করে দিও না। ওকে বের করে দিলে আমি বাঁচবো না। আপনাকে বাঁচতে কে বলেছে? আপনি মরে যান। আপনি মরে গেলে শান্তি হয়ে যাবে সব কিছু। আপনি ঝামেলায় বেঁচে আছেন। আপনার তো অনেক বয়স হয়েছে, কিন্তু আপনি মরে যাচ্ছেন না কেন? আপনার তো মরে যাওয়া উচিত এতদিনে। আমার শ্বশুরমশাই অনেক বুদ্ধিমান ছিলেন, সেই জন্য আগে ভাগে মরে গেছে। আর তুমি এখনও এখানে দাঁড়িয়ে কি দেখছো? এখন এই বাড়ি থেকে বের হয়ে যাও, না হলে কিন্তু তোমার মাকে আমরা মেরে ফেলবো। তুমি প্লিজ এরকম করো না। আমি বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি, তবুও তুমি আমার আম্মুকে কিছু করো না। আমি আমার আম্মুকে অনেক ভালোবাসি। আমি এই বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি, আর এই বাড়িতে কোনোদিনও আসবো না। বলেই তামিম বের হয়ে গেল। আমি তখন হাসতে শুরু করলাম। তখন আমাকে রোহান এসে জড়িয়ে ধরে বলল, সত্যি রিমা, তোমার সাথে রিলেশন করে আমি সার্থক হয়ে গেছি। তোমার মতো একটা মেয়ে পৃথিবীতে আছে বলেই আজ আমাদের রিলেশন টিকে আছে। তোমার মতো মেয়ে যেন সবাই পায়। আমি তখন রোহানকে জড়িয়ে ধরলাম এবং বললাম, আমি কিভাবে প্ল্যান করে সবাইকে তাড়িয়ে দিলাম। এখন আমাদের বিয়েটা করে নিতে হবে। তামিমকে আমি ডিভোর্স দিয়ে দিব। এখন আমাদের বিয়ে করে নিতে হবে। তোমাকে নিয়ে আমি সংসার করব। বৌমা, তুমি এরকম করে কথা বলছো কেন? তোমার সাথে আমার ছেলের বিয়ে হয়েছে, ওকে তুমি না বলে কেন ওকে তুমি ডিভোর্স দিবে? আর ওকে তুমি এই খারাপ ছেলেটাকে বিয়ে করবে? তোমাকে তো আমি পছন্দ করে এনেছিলাম। তোমার বাবা মা বলেছিল তুমি অনেক ভালো মেয়ে। এই ফকিরের বাচ্চা, তুই কথা বলছিস কেন আমাদের মাঝে? আমি আর আমার গার্লফ্রেন্ড কথা বলছি, তুই এর মধ্যে কথা বলছিস কেন? যা এখান থেকে, না হলে কিন্তু থাপ্পড় দিয়ে দাঁত সবগুলো ফেলে দেবো। বলেই রোহান তামিমের মাকে ধাক্কা দিয়ে রান্নাঘরের দিকে পাঠিয়ে দিল। আমি এটা দেখে মুচকি হেসে চলে আসলাম। তখন তামিমের মা রান্নাঘরে গিয়ে কান্না করতে শুরু করলো। নিলয় বাবারে, তুই কই? আমরা তোর সাথে অনেক অন্যায় করে ফেলেছি। তোকে আমরা ভুল বুঝে এই বাড়ি থেকে বের করে দিয়েছি, খারাপ একটা মেয়ের জন্য। তোকে আমরা বাড়ি থেকে বের করে দিয়েছি। এখন তুই হয়তো এই বাড়িতে আর ফিরে আসবি না। আমাদের উপর অনেক রাগ করে আছিস, কিন্তু বিশ্বাস কর বাবা, আমরা সেদিন বুঝতে পারিনি তোর সাথে এরকম করেছি। কিন্তু আজকের কান্না কোনো উপকারে আসবে না। আমি প্রায় 3 দিন পর আজ রেজাল্ট আনতে যাচ্ছি। রেজাল্ট শুনে তো আমি নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলাম না, কারণ আমি চান্স পেয়ে গেছি। কালকে থেকে আমাকে একটা হাসপাতালে যেতে হবে। সেখানে ডাক্তারের সহকারী হিসেবে ডাক্তারের সাথে থাকব। এরপর সেখান থেকে আমার ডাক্তারি জীবন শুরু হবে। আমি বাসায় ফিরে চাচা চাচিকে সালাম জানালাম। আজ আমার অনেক গর্ব হচ্ছে। আমার ছেলে নেই তো কি হয়েছে, তুমি আমার ছেলের মতো বাবা। তুমি আমার ছেলের অভাব পূরণ করে দিয়েছো। তুমি আজ ডাক্তার হতে চলেছো। তোমার জন্য অনেক শুভকামনা রইল। চাচি, আপনি আমাকে ছেলের মতো বলছেন কেন? আমি তো আপনার ছেলেই। আপনারা যদি সেদিন আমাকে এই বাড়িতে নিয়ে না আসতেন, তাহলে হয়তো আমি রাস্তায় রাস্তায় ঘুরতাম, অথবা আত্মহত্যা করে মারা যেতাম। এই বাড়িতে আর কোনোদিনও আসতে পারতাম না, আর এই অবস্থানে কোনোদিনও আসতে পারতাম না। আমার সব কিছুর পেছনে আপনারা চাচার অবদান আমি কোনোদিনও ভুলতে পারবো না। এভাবে বলো না বাবা, আমরা তোমার জন্য কিছুই করতে পারিনি। তুমি কত বড় ঘরের ছেলে, আর আমাদের সাথে এইভাবে থাকছো, এভাবে খারাপ খাবার খাচ্ছো, সব কিছু সহ্য করে নিয়েছো। তোমার মতো ছেলে হয় না। আমি তখন চাচা চাচিকে জড়িয়ে ধরে কিছুক্ষণ বসে রইলাম। পরের দিন চলে গেলাম আমাদের নতুন হাসপাতালে। সেখানে গিয়ে আমি ডাক্তারের সাথে দেখা করলাম। ডাক্তার সাহেব একজন বয়স্ক লোক। আমাকে দেখে মুচকি হেসে এগিয়ে আসলেন এবং বললেন, তুমি কি তাহলে নিলয়? জি স্যার, আমি নিলয়। তোমার কথা শুনেছি এবং তোমাকে আমার সাথে সহকারী হিসেবে পাঠানো হয়েছে। তোমাকে দেখে আমার অনেক ভালো লেগেছে। সব সময় একটা কথা মনে রাখবে, রোগী আমাদের জীবনের সব কিছুর ওপরে। একজন মানুষ বিপদে পড়ে আমাদের কাছে আসে, তাদের এই বিপদ থেকে রক্ষা করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আমাদের যা কিছুই হয়ে যাক না কেন, আমরা যেন রোগীকে বাঁচাতে পারি,
এটাই আমাদের মূল লক্ষ্য। জি স্যার, আপনাদের উপদেশ আমার শিরোধার্য। আমি আপনাদের কাছেই শিখতে এসেছি, আপনি আমাকে ভালো মতো শেখাবেন এই আশা করি। আপনার মতো একজন অভিজ্ঞ ডাক্তারের কাছে থাকতে পারবো, এটা আমার জন্য সৌভাগ্যের বিষয়। তোমার ব্যবহারও অনেক ভালো। কাল থেকে নিয়মিত হসপিটালে আসবে এবং আমি বিকাল 4টার দিকে আসবো। 4টা থেকে আমার সার্জারি শুরু হয়। প্রত্যেক দিন 2-3টা সার্জারি করতে হয়। 4টার আগে তুমি সব কিছু ম্যানেজ করে রাখবে এবং ওটিতে থাকা পেশেন্টদের চেক করবে। আমি একদিনে এত কিছু দায়িত্ব পেয়ে যাব এটা কোনোদিনও ভাবিনি। ভাবছিলাম হয়তো আমাকে 2-3 মাস চেক করবে, কিন্তু ডাক্তার সাহেব অনেক ভালো মানুষ, আমাকে এত সহজেই মেনে নেবে এটা আমি কোনোদিনও ভাবতেই পারিনি। আমি অনেক শুনেছি ডাক্তাররা অনেক রাগী হয়, তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম কথাবার্তা বলে, খারাপ খারাপ কথা বলে, কিন্তু আমার ডাক্তার তো দেখছি অনেক ভালো মানুষ। আমি সব কিছুতেই কেমন যেন একটা সফল হয়ে যাচ্ছে। হয়তো আল্লাহ তাআলা আমাকে একদিক থেকে নিয়ে গিয়ে অন্যদিকে ভরিয়ে দিতে যাচ্ছেন। একদিক থেকে আমার পরিবারকে কেড়ে নিয়েছেন, এখন অন্যদিকে আমাকে সফল করে দিচ্ছেন। আল্লাহর লীলা খেলা বোঝা বড়ই কঠিন। আমাদের মতো মানুষের পক্ষে আমাদের সৃষ্টিকর্তার কোনো কিছুই বোঝা সম্ভব নয়। তিনি আমাদেরকে একদিক দিয়ে যদি নিঃস্ব করে দেন, আবার অন্য দিক দিয়ে ভরিয়ে দেন, এটাই তার খেলা। পরের দিন থেকে আমার অফিস শুরু হলো। ডাক্তার সাহেব অনেক ভালো করে আমাকে সব কিছু শেখাচ্ছিলেন। আমিও তাড়াতাড়ি সব কিছু শেষ করে এসেছিলাম। বিভিন্ন রকম রোগীদেরকে দেখতে হয়, তাদের বিভিন্ন রকম অবস্থা হয়। মৃত্যুর মুখে পড়ে থাকা রোগীদের আর্তনাদ আমাকে হাঁপিয়ে তুলেছে। আমি একদিন মৃত্যুর মুখে পড়তে চেয়েছিলাম, কিন্তু সেখান থেকে চাচা আমাকে বাঁচিয়েছিলেন। সেই জন্য হয়তো আজকে এই অবস্থানে আসতে পেরেছি। মৃত্যু যে কতটা কষ্টের সেটা আমরা ক্ষণে ক্ষণে টের পাই যখন আমরা মৃত্যুর মুখে ঢলে পড়ি। যখন আমরা মৃত্যু পথযাত্রী রোগীদেরকে দেখি, তখন মনে হয় আমাদের জীবন তো কত ভালো, কত সুন্দর, তারা কত কষ্টে আছে। আমি তখন বসে আছি, হঠাৎ করে একজন মেয়ে চিৎকার করে আমার রুমে ঢুকলো। আমি মেয়েটাকে দেখে অবাক হয়ে গেছি। অনেক সুন্দর মেয়েটি, মায়াবী একটা চেহারা। আমি তার দিকে চেয়ে আছি। মেয়েটি তখন কান্না করতে করতে বলল, প্লিজ ডাক্তার, একটু হেল্প করুন। আমার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে, বাবার অনেক অবস্থা খারাপ, আপনি প্লিজ একটু হেল্প করুন। আমি তখন মেয়েটার দিকে চেয়ে আছি। একটি সুন্দরী মায়াবী চেহারা, তার কণ্ঠ শুনে আমি অবাক হয়ে গেলাম। আমি তখন তাকে বললাম, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার বাবা ঠিক হয়ে যাবে। আপনার বাবাকে অপারেশনের ব্যবস্থা আমরা করছি। আপনি আপনার বাবাকে নিয়ে এসেছেন। ডাক্তার, আপনার পায়ে ধরি, প্লিজ আমার বাবাকে বাঁচান। আমার বাবার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, অবস্থা একদম খারাপ। তখন পেশেন্টের কাছে গেলাম, গিয়ে দেখি সত্যি সত্যি অবস্থা খুবই খারাপ। আমি তখন ডাক্তার স্যারকে কল করলাম। তিনি আমাকে 10 মিনিটের মধ্যে আসছেন বললেন। এরপর তার অপারেশনের ব্যবস্থা করা হলো। অপারেশনের রুমে যখন ঢুকছিলাম তখন মেয়েটার দিকে আরেকবার দেখালাম। সে কান্না করছিল, আমাকে চোখের ইশারায় বলল কাছে যেতে। আমি তখন তার পাশে গিয়ে দাঁড়ালাম। ডাক্তার, আপনার পায়ে ধরি, প্লিজ আপনি কিছু একটা করুন। আপনি আমার বাবাকে বাঁচান। আমার বাবার অবস্থা একদম খারাপ, আমি আমার বাবাকে ছাড়া বাঁচব না। এই পৃথিবীতে আপন বলতে এখন আমার শুধুমাত্র আমার বাবা আছে। বাবা ছাড়া আমার আর কেউ নেই। আপনি প্লিজ আমার বাবাকে বাঁচান। আপনি কোনো চিন্তা করবেন না, জীবন মৃত্যু তো আল্লাহর হাতে। এরপরও আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। আমি স্যারকে বলে দিয়েছি, আশা করি আপনার আব্বু ঠিক হয়ে যাবে। এরপর অপারেশনের কেবিনে ঢুকলাম। অপারেশন শুরু হলো। লোকটার হাতে পায়ের অনেক জায়গায় কেটে গেছে, কোনো একটা এলাকায় সেটা কেটে গেছে। আমরা তখন অপারেশন করছি অনেকক্ষণ ধরে। হঠাৎ করে ডাক্তার স্যার আমাকে বললেন, নিলয়, আমার শরীর কেমন জানি করছে, আমি দাঁড়াতে পারছি না। বয়স হয়েছে, সেই জন্য হয়তো অনেকক্ষণ লাইটের নিচে থাকতে অনেক কষ্ট হচ্ছে। আমি কিছুই দেখতে পাচ্ছি না, চোখে কেমন যেন অন্ধকার হয়ে আসছে। আমি তখন তার কথা শুনে আশ্চর্যের চরম পর্যায়ে পৌঁছে গেলাম, কারণ এখন সাবস্টিটিউট হিসেবে কোনো ডাক্তার নেই। এখন আমি কি করব? আমি নতুন একজন মানুষ, আর সাথে অনেকগুলো নতুন লোকজন। কেউ সাহস করে এগিয়ে আসতে চাচ্ছে না। ডাক্তারের অবস্থা একদম খারাপ। আমি তখন স্যারকে বললাম, আপনি কোনো চিন্তা করবেন না স্যার,
আমি রোগীর কিছু হতে দেব না। আপনি গিয়ে চেয়ারে বসুন। আপনি শুধু আমাকে বলে দেবেন, আমি তখন কাজ করব। আপনি শুধু এখানে বসে থাকুন। নিলয়, মনে রেখো, এটা একটা রোগীর জীবন মৃত্যুর প্রশ্ন। তুমি যে কোনোভাবে কাজ করলে হবে না। আমার তোমার উপর অনেক বিশ্বাস। তুমি আশা করি আমার বিশ্বাসের মর্যাদা দেবে। আমি শুরু করলাম। পুরো হাসপাতালে এই কথাটা ছড়িয়ে দিয়েছে যে ডাক্তার অপারেশন থিয়েটারে অসুস্থ হয়ে পড়েছে। তখন রোগীর অবস্থা একদম খারাপ। আমি গ্লাসে তাকিয়ে দেখলাম রোগীর মেয়ে, অর্থাৎ সেই মেয়েটি চোখে অশ্রু নিয়ে তাকিয়ে আছে অপারেশন থিয়েটারের দিকে। আমার এটা দেখে আরও খারাপ লাগলো। আমি তখন কি করব কিছুই জানি না। আমার কেন জানি মনে হচ্ছে না, এটাই আমার জীবনের সবচেয়ে বড় সুযোগ নিজেকে প্রমাণ করার। আমি প্রাণপণ লড়াই করলাম। মনে হচ্ছিল লোকটা মৃত্যুর সাথে লড়াই করছে না, আমি লড়াই করছি মৃত্যুর সাথে। শেষ পর্যন্ত আমি অপারেশনটা সাকসেসফুলভাবে শেষ করি এবং ডাক্তার স্যারের কাছে যাই। ডাক্তার স্যার তখন আমার পিঠে হাত দিয়ে বললেন, হ্যাঁ, লড়াকু সৈনিক তোমার মধ্যে আমি দেখেছিলাম, সেই উদীপ্ত আত্মাকে যার মধ্যে তুমি সব কিছু জয় করতে পারবে। আমি কোনো অসুস্থ হইনি, আমি শুধু তোমাকে পরীক্ষা করার চেষ্টা করছিলাম। তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। শুধু যে উত্তীর্ণ হয়েছ তা নয়, তুমি আমার মন জয় করে নিয়েছ। আজ থেকে তুমি আমার উত্তরাধিকারে আসো, আমার বুকে আসো। বলে স্যার হাত বাড়িয়ে দিলেন। আমি তাকে জাপটে জড়িয়ে ধরে প্রায় কান্না করে দিচ্ছি। আমি তখন স্যারকে বললাম, আমি সত্যি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু আমার মন বলছিল যে আমি এই কাজটা করতে পারবো। আপনি আমাকে এই সুযোগ করে দিয়েছেন। আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব। কিসের ধন্যবাদ? আমি তো তোমাকে জীবন মৃত্যুর মাঝখানে ছেড়ে দিয়েছিলাম। তুমি বেঁচে ফিরে এসেছো। তুমি আজ থেকে ডাক্তার হয়ে গেলে। আমি তোমাকে সার্টিফিকেট দেব। আমি এই হসপিটালের মালিক। আজ থেকে তুমি এই হসপিটালের সার্জারি বিশেষজ্ঞ। আমি জানি সরকারি সার্টিফিকেট করতে এখন 2 বছর অপেক্ষা করতে হবে। সেই জন্য আমি তোমাকে নিয়োগ দিলাম। সরকারি সার্টিফিকেট পাওয়ার পর তুমি হয়ে যাবে এই দেশের সর্বোচ্চ সার্জারি বিশেষজ্ঞ। আমি যেই পদে এতদিন ছিলাম, আমার একজন উত্তরাধিকারী খুঁজছিলাম। তুমি আমার সেই উত্তরাধিকার। আমি তখন স্বপ্ন জয়ের আনন্দে যখন অপারেশন থিয়েটার থেকে বের হলাম, মেয়েটা হঠাৎ করে আমাকে জাপটে জড়িয়ে ধরলো। হয়তো একাধিক আবেগের কারণে আমাকে জড়িয়ে ধরে ফেলেছে। আমি তখন তাকে বললাম, আপনার কোনো টেনশন নেই, আপনার বাবা সুস্থ হয়ে যাবেন। ডাক্তার, আমি আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব, আমি ভাষা হারিয়ে ফেলেছি। আমার কাছে কোনো শব্দ নেই যে শব্দের মাধ্যমে আপনাকে কৃতজ্ঞতা প্রকাশ করব। এটা আমার দায়িত্ব, ধন্যবাদ দেওয়ার কিছুই নেই। আর আপনি আমাকে এইভাবে জড়িয়ে ধরছেন, লোকে দেখলে তো খারাপ ভাববে। মেয়েটা তখন লজ্জা পেয়ে আমাকে ছেড়ে দিল। তার লজ্জা মাখা মুখ আমার কাছে আরও ভালো লাগছিল। আমি তখন সেখান থেকে চলে গেলাম, নিজের বাসায় চলে গেলাম। নিজের বাসা বলতে আঙ্কেলদের কাছে। তখন তারা আমাকে দেখে বলল, কি ব্যাপার, আমার ছেলেকে আজ এত খুশি খুশি দেখাচ্ছে কেন? মনে হচ্ছে কোনো একটা কাজ সফল করে এসেছে। চাচা, আজকে আমি ডাক্তার হয়ে গেছি। আজকে একটা অপারেশনে আমাকে পরীক্ষায় ফেলেছিলেন আমার সিনিয়র, সেখানে আমি পাশ করে গিয়েছি। তিনি আমাকে বলেছেন তার হাসপাতালে যতদিন না পর্যন্ত আমি সরকারের সার্টিফিকেট পাই ততদিন পর্যন্ত তার ওখানে কাজ করতে। চাচা তখন আমাকে জড়িয়ে ধরে বললেন, আমি জানতাম আমার ছেলে কোনোদিন হারতে পারে না। তুমি জিতে গেছো বাবা, তুমি আজ থেকে ডাক্তার, আমাদের ডাক্তার। আমি তখন আঙ্কেলকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। আমি এই দিনটি হয়তো স্বপ্নে দেখেছিলাম অনেক দিন, কিন্তু স্বপ্ন পূরণ হয়নি। আজ আমার স্বপ্ন পূরণ হয়েছে, এই জন্য তাকে জড়িয়ে ধরে ফেলেছি। না জানি কি হলো আমার মধ্যে। বিকালে ঘুরতে বেরোয়েছি, হঠাৎ করে একটা লোক আমার সামনে এসে বলল, দয়া করে আমাকে একটু ভিক্ষা দিন, আমি কোনো কাজ পাচ্ছি না, সেজন্য রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাচ্ছি, আপনি আমাকে একটু সাহায্য করুন। আমি তখন উপরের দিকে তাকালাম, এ তো আমার ভাই। আমি তাকে জড়িয়ে ধরে বললাম, ভাইয়া তুমি এখানে? তোমার এই অবস্থা হলো কি করে? আর আম্মু কোথায়? আমি তো অবাক হয়ে গেছি তোমার এই অবস্থা দেখে। ভাইয়া তখন আমাকে দেখে জড়িয়ে ধরে কান্না করে দিল। আমি তখন তার কান্নার কারণ কিছুই বুঝতে পারছিলাম না। আমার তাদের প্রতি যত রাগ ছিল, যত অভিমান ছিল, সব কিছু তাকে সামনে পেয়ে ভুলে গেছি। আমি তখন তাকে বললাম, কি ব্যাপার ভাইয়া, কিছু বলছো না যে?
ভাই, আমি তোর সাথে যে অপরাধ করেছি তার কোনো ক্ষমা নেই, আমি জানি। কিন্তু রিমা আমাদের সাথে বিশ্বাসঘাতক করেছে। সে আমার সকল সম্পত্তি, বাড়ি সবকিছু নিচের নামে লিখে নিয়েছে। এখন তার বয়ফ্রেন্ডকে বাসায় নিয়ে এসেছে এবং আমাকে বাসা থেকে তাড়িয়ে দিয়েছে। আম্মুকে কাজের লোকের মতো রাখছে। বলছো কি ভাইয়া? আমার আম্মুকে কাজের লোকের মতো রাখবে এরকম সাহস ওই মেয়েটার হলো কি করে? চলো আজই আম্মুকে এখান থেকে নিয়ে আসবো। এভাবে নিয়ে আসতে পারবো না। ওরা এই সম্পত্তি সবকিছু আমার কাছ থেকে লিখে নিয়েছে। আমি ওদের কাছ থেকে কিছুই নিয়ে আসতে পারবো না। আমি তখন ভাইয়াকে নিয়ে চলে গেলাম চাচাদের বাসায়। চাচা আমাকে দেখে বলল, কি ব্যাপার নিলয়, এই ছেলেটাকে? আমি তখন চাচাকে সবকিছু খুলে বললাম। চাচা ভাইয়ার প্রতি কিছুটা রাগ দেখালো, কিন্তু আমি তাকে বললাম রাগ না করতে। তখন আমাকে বলল, তুমি তো শান্ত থাকো কি করে বাবা? ছেলেটা তোমাকে এত অপমান করে বাড়ি থেকে বের করে দিল, আজ তুমি তাকে আশ্রয় দিচ্ছ? তোমার মতো ছেলে হয় না, আমি জানি পৃথিবীতে। চাচা এরকম বলবেন না। তারা হয়তো ভুলে গিয়েছিল যে আমি তাদেরই সন্তান এবং তারা আমাকে বিশ্বাস করেনি। বিশ্বাস করার কথাও না। ভাবি যেরকমভাবে প্ল্যানটা সাজিয়েছিল তাতে কেউই বিশ্বাস করতো না। ভাইয়া তখন আমার কাছে ক্ষমা চেয়েছিল। ভাইয়াকে ধরে নিয়ে কিছুক্ষণ বসলাম, এরপর খাবার দিলাম। ভাইয়া অনেকদিন পর যেন ভালো মন্দ খেতে পেয়েছেন, সেই জন্য খেতে শুরু করলেন। আমি পরের দিন সকালে চলে গেলাম হাসপাতালে। তখন গিয়ে দেখি রোগীর জ্ঞান ফিরেছে, কথা বলতে পারছেন। কি ব্যাপার, আপনার অবস্থা এখন কেমন আছে? আশা করি ভালো আছেন আপনি। বাবা, তোমাকে আমি কি বলে যে ধন্যবাদ দিব আমি কিছুই বুঝে উঠতে পারছি না। তুমি আমার জীবন বাঁচিয়েছো। কি বলছেন আঙ্কেল? জীবন বাঁচানোর মালিক একমাত্র আল্লাহ, তিনি ছাড়া কেউ জীবন বাঁচাতে পারেন না। এটা আমার দায়িত্ব ছিল, সেই জন্য আমি আমার দায়িত্ব পালন করেছি। আপনি এরকম করে বলবেন না প্লিজ। সত্যি ডাক্তার, তোমার কোনো জবাব হয় না। এরপর আমি বাইরে এসে নিজের কেবিনে বসলাম। একটু পর সেই মেয়েটি আসলো। মেয়েটি এসে আমাকে বলল, আচ্ছা, আপনি তো নতুন ডাক্তার শুনলাম। আপনি দেখতে অনেক সুন্দর, আর আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এত বড় একটা হেল্প করার জন্য। এভাবে শুধু শুধু ধন্যবাদ দিয়ে আমাকে ছোট করবেন না। এটা আমার দায়িত্ব ছিল, দায়িত্ব পালন করলে কেউ বড় হয়ে যায় না। আপনি অনেক ভালো মানুষ ডাক্তার। আপনাকে আমি কি বলে সম্বোধন করব আমি বুঝতে পারছি না। থাক, কিছু বলার দরকার নেই। আপনি কি করেন আর আপনার বাবা কি করে? আমার বাবা এই শহরের সবচেয়ে বড় ব্যবসায়ীদের মধ্যে একজন, আর আমি এবার ইন্টার শেষ করেছি, ভার্সিটিতে ভর্তি হব। আমি তখন মেয়েটার দিকে তাকিয়ে আছি। সেদিন তার চেহারাটায় মলিনতার একটা ছাপ ছিল, সেই জন্য তাকে দেখতে অসম্ভব খারাপ লাগছিল, কিন্তু আজ তাকে অনেক হ্যাপি লাগছে। আমি তখন তার দিকে চেয়ে আছি। সে কিছুক্ষণ পর বলল, কি ব্যাপার ডাক্তার, চেয়ে আছেন যে? আসলে আপনি দেখতে অনেক সুন্দরী, মাশাআল্লাহ। ধন্যবাদ, আপনিও দেখতে অনেক সুন্দর। এভাবে চলতে থাকলো আমাদের দিন। আমি ডাক্তারি শুরু করে দিয়েছি। যেহেতু ডাক্তার স্যারের হাসপাতাল এটা, সেজন্য আমাকে একটা বাসা দেওয়া হলো। আমি বাসার চাবিটা নিয়ে চলে গেলাম চাচার কাছে। আম্মুকেও এখানে নিয়ে এসেছি। এখন আমরা সবাই মিলে একটা বাড়িতে থাকি। বাড়িটা ভাড়া নিয়েছি। আমি তখন চাচার কাছে গিয়ে বললাম, এই নিন চাচা, এই চাবিটা আপনার, এই বাড়িটা আপনার। এই বাড়িতে আজ থেকে আপনি থাকবেন, আপনি এই বাড়ির মালিক। আপনি যদি ইচ্ছে করেন তাহলে আমাদেরকে রাখতে পারেন, আর ইচ্ছে না করলে আমাদেরকে রাখতে পারেন না। কি বলছো বাবা? এই বাড়িটা হসপিটাল থেকে তোমাকে দেওয়া হয়েছে, তুমি এই বাড়ির মালিক, তুমি চাবিটা আমার কাছে দিচ্ছ কেন? এটা তোমার বাড়ি। চাচা, আমি যেদিন রাস্তায় রাস্তায় ঘুরছিলাম সেদিন আপনি আমার পাশে দাঁড়িয়েছিলেন। কাউকে যখন পাশে পাইনি তখন আপনি আমাকে ভিক্ষা করে খাইয়েছেন। আপনার দেওয়া খাবার খেয়ে আজ আমি এই অবস্থানে এসেছি। আমি সেদিন প্রতিজ্ঞা করেছিলাম, জীবনে যদি কিছু করতে পারি তাহলে আপনাকে একটা বাড়ি দেব। যদিও বা আমি এখনও ডাক্তার পুরোপুরি হইনি, সেই জন্য আপনাকে নিজের টাকা দিয়ে বাড়ি দিতে পারলাম না, কিন্তু আমাকে যে বাড়িটা দেওয়া হয়েছে সেটা আপনাকে দিয়ে দিলাম। আমার এটা লাগবে না, তুমি আমার সাথে থাকলেই আমার হবে। তোমার পরিবার নিয়ে তুমি আমার সাথে থাকতে পারো। সত্যি চাচা অনেক ভালো মানুষ। আমরা সবাই মিলে একসাথে থাকতে শুরু করলাম।
কিন্তু আমার মনে একটা ক্ষোভ ছিল, যে করেই হোক ভাবির কাছ থেকে আমার বাবার সম্পত্তি ফিরিয়ে আনতে হবে। উনি আমার বাবার সম্পত্তি এভাবে দখল করে রাখতে পারেন না। আজ 2 বছর হলো এখন আমি পুরোপুরি ডাক্তার হয়ে গেছি। এখন আমার নাম পুরো দেশে ছড়িয়ে পড়েছে। পুরো দেশে বিভিন্ন সময়ে বিভিন্ন রোগী আসে আমার কাছে, আমি তখন তাদের চিকিৎসা করি। আস্তে আস্তে আমারও টাকা পয়সা হতে শুরু করলো। একদিন শুনলাম আমাদের কোম্পানি বিক্রি হবে। আমি তখন দৌড়ে গেলাম, গিয়ে আমাদের কোম্পানিটা কিনে নিলাম। সেখানে গিয়ে দেখি ভাবির বয়ফ্রেন্ড অর্থাৎ রোহান বাড়িটা বিক্রি করে দেবে, সাথে কোম্পানিটাও বিক্রি করে দেবে। আমি তখন অবাক হয়ে গেলাম, কারণ ভাবি এই বাড়ি এই কোম্পানি বিক্রি করার কথা নয়, কিন্তু বিক্রি করছে কেন আমি কিছুই বুঝতে পারছি না। বাড়িটা আর কোম্পানিটা কিনে নিয়েছি। এরপর আমরা চলে গেলাম আমাদের বাসায়। তখন চাচা চাচিকে সাথে নিয়ে চলে গেলাম ওখানে গিয়ে দেখি ভাবি বসে কান্না করছে। আমি তখন তার সামনে গিয়ে বললাম, কি ব্যাপার, আপনি আমাকে না একদিন ফাঁসিয়ে দিয়েছিলেন, বলেছিলেন না এই বাড়ির মালিক আপনি, তাহলে আজকে আপনার মালিকানা কোথায় গেল? এখনই বেরিয়ে যান আমার বাড়ি থেকে। নিলয়, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সাথে অন্যায় করেছি, সেই অন্যায়ের ফল আমি ভোগ করছি। রোহান আমাকে ধোঁকা দিয়ে সব কিছু নিয়ে গেছে। সে আমাকে ভালোবাসেনি, বরং আমার কাছ থেকে সম্পদ কেড়ে নেওয়ার জন্যই আমার সাথে সম্পর্ক করেছে। তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। ক্ষমা? তাও আবার আপনাকে? আপনার কোনো ক্ষমা নেই। আপনি বাড়ি থেকে বের হয়ে যান। আপনি আমার ভাইকে ঠকিয়েছেন, আমাকে ঠকিয়েছেন, আমার মাকে ঠকিয়েছেন, তাহলে আপনি ঠকে যাবেন না? এটা কি করে হয় বলুন তো? পৃথিবীতে কেউ ঠকিয়ে শান্তিতে থাকতে পারে নাই। যে যাকে কষ্ট দেয় সেই কষ্টের ফল নিজেও ভোগ করে। তামিম, তুমি তোমার ভাইকে বোঝাও প্লিজ। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমার জীবনে স্বামী হিসেবে মেনে নিতে চাই। আমি অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দাও। আমি তখন ভাইয়ার রাগী চোখ দেখে ভয় পেয়ে গেলাম, কারণ আমার ভাইয়াকে তো কখনো রাগতে দেখিনি আমি। তখন সে ভাবির কাছে গিয়ে একটা থাপ্পড় দিয়ে বলল, তোর সাহস কি করে হয় আমাকে স্বামী হিসেবে বলার? তোর কোনো স্বামী নেই, তুই একটা ধোঁকাবাজ। আজ এই অবস্থা নিয়েছিস, তোর কোনো ক্ষমা নেই, তোকে আমি শেষ করে দিব। আমরা তখন ভাবিকে বাড়ি থেকে বের করে দিলাম। তখন তিনি অনেক কান্না করছিলেন, কিন্তু তার কান্না দেখে আজ আমার একটুও কষ্ট হচ্ছে না। মানুষের কান্না দেখলেই আমার অনেক কষ্ট হতো, কিন্তু আজ তার কান্না দেখে আমার একটুও কষ্ট হচ্ছে না, বরং নিজের মধ্যে একটা প্রাপ্তির আনন্দ হচ্ছে। আমি একজন দোষীকে শাস্তি দিতে পেরেছি, তা ভাবতেই আমার অনেক ভালো লাগছে। আমরা তখন সুখে শান্তিতে দিন কাটাতে থাকলাম। প্রায় 1 সপ্তাহ পর আম্মু আমার কাছে এসে বললেন, নিলয়, তোমার জন্য আমরা একটি মেয়ে দেখেছি। মেয়েটা তোমাকে অনেক পছন্দ করে, সেই জন্য তার বাবা আমাদের কাছে প্রস্তাব পাঠিয়েছেন। কিন্তু আমি তো এখন বিয়ে করতে চাই না। আমার এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। আমাকে একটা শক্ত অবস্থায় নিয়ে যেতে হবে। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আর মেয়েটাকে তুমি চেনো, আশা করি তোমার পছন্দ হবে। মেয়েটা অনেক ভালো আর তোমাকে অনেক সুখে রাখবে। ভাইয়ার অবস্থা দেখে আমার অনেক ভয় লাগছিল। বিয়ে করতে যদি আমার স্ত্রী এরকম করে আমার সাথে, তাহলে কি হবে? কিন্তু মা কোনো কথা শুনলো না, আমাকে জোর করে বিয়ে দেওয়ার জন্য প্রস্তুত করে নিল। আমি তখন মেয়েটাকে না দেখেই বিয়ের মত দিয়ে দিলাম। বিয়ের দিন মেয়েটাকে দেখিনি। ডিরেক্ট বাসর ঘরে ঢুকতেই বউ এসে সালাম করলো। আমি তার মুখ ওপর দিকে তুললাম। তুমি এখানে? হ্যাঁ আমি। কেন, অবাক হয়েছো নাকি? প্রচণ্ড অবাক হয়েছি। সেই হাসপাতাল থেকে চলে যাওয়ার পর তো দেখাই হয়নি। কিন্তু তোমার সাথে আমার প্রতিদিন দেখা হতো। কিন্তু সেটা কিভাবে সম্ভব? তোমাকে সেদিন দেখার পর থেকে আমি রাতে ঘুমাতে পারি না, ঠিকমতো কাজ করতে পারি না। সব সময় তুমি আমার চোখের সামনে ভেসে ওঠো। আমি তোমাকে এতটাই ভালোবেসে ফেলেছি। আমাকে ভালোবাসার কারণ কি? কাউকে ভালোবাসার জন্য কোনো কারণ লাগে না। তুমি যদি ব্যাখ্যা করতে পারো কেন তাকে তুমি ভালোবাসো, তাহলে এটা কেবলই পছন্দ। কিন্তু যদি না পারো, তাহলে এটাই হচ্ছে ভালোবাসা। আর আমি তোমাকে সত্যিই অনেক ভালোবাসি। বুঝতে পারছি, আমাকে অনেক ভালোবাসো। কেন তুমি আমাকে ভালোবাসো না? কথা দাও, আমাকে আঁকড়ে ধরে রাখবে সারা জীবন, কখনো ছেড়ে যাবে না।
আমি তখন তার কথার জবাব খুঁজে পাচ্ছিলাম না, কারণ কাউকে কথা দিয়ে জীবনে জড়িয়ে ফেলা অনেক সহজ, কিন্তু কঠিন হচ্ছে সেই কথাটা ধরে রাখা। কাউকে কথা দেওয়ার আগে বারবার ভেবে দেখবেন কথাটা আপনি রাখতে পারবেন কিনা। মনে রাখবেন, নদীর মাঝপথে কাউকে ছেড়ে না দিয়ে যদি শুরুতেই বলে দেন যে আপনি নৌকা চালাতে পারেন না, তাহলে হয়তো আপনার ভুলে তাকে ডুবে মরতে হবে না। তাই সিদ্ধান্ত নেওয়ার বা দেওয়ার আগে বারবার ভাবুন তার সাথে জড়িত দায়িত্বগুলো পালন করতে পারবেন কিনা। সবসময় খেয়াল রাখবেন আপনার ভুলটা কখনো যেন কারোর চোখের পানির মাঝে বেঁচে না থাকে। কি হলো, চুপ কেন? তুমি কি জানো, তোমাকে যখন দেখি তার চেয়েও বেশি দেখি যখন তোমাকে দেখি না। তুমি আছো আমার হৃদয় জুড়ে, আমার চারপাশের ছড়িয়ে ছিটিয়ে থাকা মৃত্তিকার কামলতলায় অপূর্ণতার বেশে। ভীষণ মিস করেছি তোমায়। এই অবনীতে কিছু ভালোবাসা থাকে যা কখনো মুছে যায় না। বুকের মাঝে ঘুমিয়ে থাকা পরম নিশ্চিন্তে যা আমি ধারণ করেছি। আমার ভালোবাসাটাকে আমার হৃদয়ের শূন্যময় অন্তরে। তোমাকে নিয়ে যে স্বপ্ন আমি দেখেছি সেই স্বপ্নকে আমি বাস্তবে রূপ দিতে চাই। তুমি দেখো, আমি পারবো। পারতে যে আমাকে হবেই। ততদিন তুমি আমার জন্য অপেক্ষা করবে তো? আমি জানি তুমি অপেক্ষা করবে, কারণ আমি তোমার চোখে আমার প্রতি প্রেম দেখেছি। তুমি জানো না কতটা ভালোবাসি তোমাকে। তোমার একটু ভালোবাসা পাওয়ার জন্য আমি করতে পারি না এমন কোনো কাজ নেই। তেমনি আমি মেনে নিতে পারি না তোমার অবহেলা। তুমি জানতেও পারবে না একটুখানি অবহেলা আর উদাসীনতা তোমাকে আমার কাছ থেকে কত যোজন দূরে সরিয়ে দেবে। তাই প্লিজ আমাকে মেনে নাও। আমি তখন তার দিকে অবাক দৃষ্টিতে তাকালাম। সে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, আই লাভ ইউ। সত্যি বলছো তো? সত্যি অনেক ভালোবাসি পরিটাকে। জীবনের কোনো এক প্রান্তে যদি কখনো হোঁচট খাও, আমি তোমার হাত ধরে রাখবো। ভয় পেও না। কোনো সম্পর্কের দাবি নিয়ে তোমার সামনে দাঁড়াবো না। শুধু একজন খারাপ মানুষ হিসেবে সারা জীবন তোমার চলার পথের ছায়া হয়ে থাকবো। আসলে এত বেশি ভালোবেসে ফেলেছি তোমায়, যার জন্য সবসময় তোমার পাশে ছায়ার মতো থাকতে চাই। তুমি আমার সবচেয়ে আপনজন হয়ে আমার পাশে থাকতে চাইলে থাকো, না থাকলে নেই। আমি তখন তাকে কোলে করে বিছানায় নিয়ে গেলাম। তার চোখের দিকে তাকিয়ে আছি। ভালোবাসা মনে হয় এমনই হয়। ভালোবাসায় বুকের ভেতর হয়েছে নিঃশ্বাস। তোমার প্রেমে বেঁচে আছি, এই তো বিশ্বাস। জান আমার জান, তুমি আমার প্রাণের মাঝে প্রাণ। তুমি কি আমার নাম জানো? আমি তখন মাথা চুলকানি দিতে শুরু করলাম। বিয়ে করলাম, বাট বউয়ের নাম জানি না। তখন বুদ্ধি করে বললাম, জানি না কে তুমি, চেষ্টা করিনি কখনো জানতে। জানি না থাকো কোথায়, হয়তো এই দেশের কোনো প্রান্তে। দেখিনি তোমায় কখনো, হয়তো তুমি অষ্টাদশী কোনো তরুণী, কিংবা লেখকের উপন্যাসে যতনে গড়া কোনো মায়াবিনী। হয়তো তোমার টানা টানা দুটি চোখ পৃষ্ঠে লুকিয়ে কালো কেশ, কাজলের আঁচড় চোখের তারাই মানায় হয়তো বেশ। হয়তো তোমার কণ্ঠ জুড়ে সুমিষ্ট সুর করে খেলা মায়াবিনী। হয়তো মুখখানি দেখে লুটায় শান্ত বেলা। যদিও বা হয়তো দেখবো না তোমায়, তবুও পড়েছি প্রেমে। আমি যে শুধু মুগ্ধ হয়েছি দুর্বোধ্য তোমার নামে। হয়েছে, আর সাহিত্যিক হতে হবে না। আমার নাম নীলা। নামটা তোমার মতোই মিষ্টি। আমি যে মিষ্টি খেতে চাই। কে মানা করেছে? তোমার মিষ্টি তুমি খাবে নাকি ফেলে দিবে, তোমার ইচ্ছা। এরকম সুযোগ কি কেউ মিস করে? ঝাঁপিয়ে বললাম মিষ্টি খেতে। এমন মিষ্টি কেউ পাবে না। এরপর সব ইতিহাস। এখন আমি আমার কোম্পানিও চালাচ্ছি। আমি আর আমার ভাই মিলিয়ে আমাদের কোম্পানিকে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে পরিণত করেছি। সব মিলিয়ে অনেক ভালো চলছে সব কিছু। আসলে সম্পর্ক আর ভালোবাসা একই রকম। ভালোবাসা জিনিসটা কোনো দিনও বেঁধে রাখতে নেই, খোলা আকাশে উড়িয়ে দিতে হয়, যাতে সে অনেকটা জায়গা নিয়ে নিজেকে মেলে ধরতে পারে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের এত ভালোবাসার একটি গল্প আজকে এখানেই শেষ হলো। আশা করছি আপনাদের গল্পটি অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানান। আর হ্যাঁ,
আপনারা কীরকম গল্প চাচ্ছেন বা কীরকম গল্প আমরা পরবর্তীতে নিয়ে আসব সেটাও আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন, যাতে করে আমাদের গল্প আসলেই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।